সামনেই কিন্তু বিপদ। শত্রুপক্ষ তো আমাদের সামনে আর পিছনে দুই দিকেই আছে। যতই বিপদ হোক না কেন, ওদের যে করেই হোক হারাতে তো হবেই। কিন্তু আপনার বিমানে তো আরো 20 মিনিট উড়ানোর মতন তেল আছে। ওদের শেষ করতে তো 10 মিনিটই হয়ে যাবে। কিন্তু আপনি ফিরবেন কি করে? সে একটা ব্যবস্থা করাই যাবে। তোমরা এই দিক দিয়ে যাও, আমি ওই দিকটা দিয়ে যাই। ওরা কয়েকজন আলাদাভাবে যেতে থাকে। অনেকটা সময়ের পরে ওরা শত্রুপক্ষের পুরো একটা ঘাঁটি ধ্বংস করে দেয়। বাকিরা তো চলে যায়, কিন্তু আকাশের বিমানের তেল শেষ হয়ে আসাতে ওখানে বিমান নিচে নামায়। ওদের কত করে বলেছি বিমানে সবসময় তেল ফুল করে রাখার জন্য। ওদের ভুলের জন্য না জানি আমাকে কোন ঝামেলায় পড়তে হয়। এখানকার অবস্থা দেখে তো মনে হচ্ছে এখানে কেউই আর বেঁচে নেই। আচ্ছা, এসেছি যখন তখন একটু আশেপাশে দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। এই বলে জায়গায় খুঁজতে থাকে। অন্যদিকে ওর যুদ্ধ শেষ করে ফিরে আসে ওদের ক্যাম্পে। সবাই এসে পড়েছে, শুধু আকাশ ছাড়া। সেই জন্য কি ব্যাপার, তোমরা ফিরে এসেছো, কিন্তু আকাশ কোথায়? বড় স্যারের এমন কথায় ওরা একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। আমি তোমাদেরকেই বলছি, আকাশ কোথায়? ওনারা তো আমাদের আগেই এখানে ফেরার কথা। তাহলে ও কেন আসলো না? ওনারা আসলে স্যার, ওনার বিমানের তেল অনেক কম ছিল, যা ওখানে যাওয়ার পরে বুঝতে পারে। যেটুকু তেল ছিল তা দিয়ে উনি মোটামুটি 20 মিনিট উঠতে পারত। তোমরা ওকে বিপদে একা ফেলে কেন চলে আসলে? ওর বিমানে তেল কম কেন হবে? বিশ্বাস করুন স্যার, এই ব্যাপারে কিচ্ছু জানি না। আমি আগে ওকে খুঁজে বের করি, তারপর তোমাদের বুঝাবো। রেগে বড় স্যার চলে যায় সার্ভার রুমে। ওখানে আকাশের বিমানের পুরো ডিটেলস শুনে উনি নিজেও অবাক হয়। তাহলে শুনুন, বিমানের বর্ণনা শুনে আসি। স্যার, ওনার বিমান এতটাই মজবুত আর শক্তিশালী যা অন্য 10টা বিমানের থেকে আলাদা। তাছাড়া উনি যখন বিমান স্টার্ট করেছিল তখন তেল ফুয়েল দেখাচ্ছিল। তাহলে ওখানে যেতে যেতে কিভাবে সব তেল শেষ হলো? আচ্ছা, ওনার বিমানে তেলের ট্যাঙ্ক ফুটো ছিল না তো? যেই করেছে ইচ্ছে করে করেছে। আমি এর তদন্ত তো করবই, তবে যেভাবেই হোক আকাশের লোকেশন বা ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করো। জি স্যার, চেষ্টা করছি। 1 ঘন্টা চেষ্টা করেও কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি তারা। এক্ষুনি 5টা বিমান পাঠাও। সেটা যে সম্ভব না। কেন সম্ভব না? কেননা যে জায়গায় এরা আক্রমণ করেছিল ওই জায়গায় ওই দেশের 10টা বিমান অলরেডি চলে এসেছে। ও সিট, তাহলে আকাশের কি হবে? ওকে কি আমি হারিয়ে ফেলবো তাহলে? আকাশের যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ছাড় দিব না, যে যে ওর ক্ষতি করার চেষ্টা করেছে। উনি সার্ভার রুম থেকে সিসিটিভি রুমে আসে। আকাশ যে বিমানে গিয়েছিল ওই বিমানের কেহ কি কাজ করেছিল, যে সব কিছু দেখতে থাকে। এখন চলুন আকাশ কি করছে তা আমরা দেখে আসি। এইদিকে আকাশ ওই জায়গায় পুরোটা ঘুরে শেষ, তখন ওই বিমানের শব্দ শুনতে পায়। হায় আল্লাহ, এখন কি হবে? ওরা যদি আমার পোশাক দেখে আমাকে চিনে ফেলে তাহলে তো আমাকে এইখানেই মেরে ফেলবে। কি করি? এই তো, এদের দলের পোশাক পরে নেই, তাহলে ওদের লোক মনে করে আর ক্ষতি করবে না। যে ভাবা সে কাজ। পোশাক চেঞ্জ করে সাথে শরীরে কিছুটা আঘাত করে। একটু পরে 10টা বিমান নিচে নামে। ওখান থেকে অনেক এয়ার কমান্ডার নিচে নামে, সাথে চারদিকটা দেখতে থাকে। তখন সবাই করে মেরে ফেলেছে, এর প্রতিশোধ তো নিতেই হবে। দেখতে কেউ বেঁচে আছে কিনা। ওরা আরেকটু চেক করে জানতে পারে ওখানে একজন বেঁচে আছে। সেজন্য আকাশকে নিয়ে ইন্ডিয়ার এয়ার কমান্ডার হসপিটালে নিয়ে আসা হয়। ওখানে ডক্টর, ওর চিকিৎসা করুন। আপনারা অপেক্ষা করুন, আমি দেখতেছি। তোমরা ভিতরে নিয়ে যাও। আকাশকে ভেতরে নিয়ে আসা হলো। তারপর ওর শরীরে ক্ষত আর কাটা দাগগুলো ঠিক করে দেয়। আপনারা চিন্তা করবেন না।
তা এখন কি কথা বলা যাবে ওর সাথে? এখন না, আপাতত 10 ঘন্টা পরে। 6 ঘন্টা পরে তো রাত 11টা বেজে যাবে। তার চেয়ে ভালো সকালে আসবো। আপনাদের ইচ্ছে। এখন হয়তো অনেকে ভাবছেন কি থেকে কি হয়ে গেল। অনেকে তো এখনো গল্পের অনেক কাহিনী বুঝতে পারেননি। তবে চিন্তা করবেন না, সবে মাত্র শুরু, আস্তে আস্তে জানতে পারবেন সবটা। একটু পরে ইরা ওর বাসায় ফিরে আসে। তোকে কতবার বলবো একটা বিয়ে কর? এরকম বিয়ে বিয়ে করলে কিন্তু আমি কারোর সাথে পালিয়ে যাব। সেটা হলেও তো ভালো হবে। আচ্ছা, তোমরা আমার বিয়ের পেছনে পড়ে আছো কেন? মেয়ে বড় হলে বাবাদের চিন্তা তো বেড়েই যাবে। আমি কোথায় বড় হলাম? আমি তো তোমাদের সে পিচ্চি মেয়েটাই আছি। আচ্ছা, এখন ফ্রেশ হও। আজকে একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? ইরা ওর বাবা মাকে সবটা বলে। ওনারা সবটা শুনে। এদের জ্বালায় তো আমরা ঠিকমতো শান্তিও পাবো না। তবে আজকে যে ছেলেটির ট্রিটমেন্ট করেছিলাম, ছেলেটা এত হ্যান্ডসাম ছিল যা বলার বাহিরে। তোর যদি পছন্দ হয় আমাদের বল, আমরা ওই ছেলের বাবা মার সাথে কথা বলি। ধ্যাৎ, তোমাদের কোনো কিছু বলাটাই আমার বোকামি। পরের দিন যখন হসপিটালে আসে, তখন আকাশকে রবি, রনি ওরা প্রশ্ন করতে থাকে। কিন্তু আকাশ যে উত্তর দিবে তাও পারছে না, কেননা উল্টো পাল্টা বললে ওরা ধরে ফেলবে সেজন্য। তাই বুদ্ধি করে স্মৃতি হারানোর নাটক করে। কে আমি? আর আপনি কে? আমি এখন কোথায় আছি? ডক্টর, ডক্টর, জি বলেন। এই ছেলে কি বলছে? যতটুকু জানে ততটুকুই তো বললে। এর কথা শুনে তো মনে হচ্ছে ও কিছুই জানে না। আমি চেষ্টা করতেছি। ইরা একের পর এক প্রশ্ন করতে থাকে, কিন্তু আকাশ ওর আগের মতো অ্যাক্টিং করতে থাকে, যেন সবাই ভাবে ওর স্মৃতি হারিয়ে গেছে। ঠিক সেই রকমই হলো। ওনার তো স্মৃতি হারিয়ে ফেলেছে। এক কথায় উনি নিজের নামটা পর্যন্ত জানে না। এখন আমরা জানবো কি করে? তবে ওনার ভালো মতো দেখাশুনো করলে আস্তে আস্তে মনে পড়বে। কিন্তু এখন এই কাজটা করবে কে? ওই তো সমস্যা। আচ্ছা, বড় স্যারের সাথে কথা বলে জানাবো আপনাকে। ঠিক আছে। ওরা চলে যায়। এদিকে আকাশ এখন কি করবে বুঝতে পারছে না, কেননা এভাবে কতদিন থাকবে সেটা বুঝতে পারছে না। অন্যদিকে রবি ওর স্যারের সাথে কথা বলে ইরার কাছে ফোনটা দেয়। জি বলুন। স্যারের সাথে কথা বলুন। কেন স্যার? বড় স্যারের সাথে কথা বলুন। দিন ফোন। ফোন হাতে নিয়ে। জি স্যার বলুন। আজ থেকে তুমি ওই ছেলের চিকিৎসা করবে। যে করেই হোক ওই ছেলেকে সুস্থ করে তুলতে হবে, সেজন্য ওকে তোমরা বাসায় নিয়ে যাবে। কিন্তু স্যার, বাসায় আমার বাবা মা। দেখুন, হসপিটালে চিকিৎসা দিয়ে এই ছেলেকে ঠিক করা অনেক সময়ের ব্যাপার, সেজন্য পরিবারের লোকজনের সাথে থেকে এই ছেলেকে সুস্থ করতে হবে, তাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু স্যার, আমার পরিবারে বাবা মা আর আমি, কোন পরিচয় নিয়ে যাব ওকে? দরকার পড়লে তুমি ওকে বিয়ে করবে। এটা কি বললেন স্যার? এই ছেলের সম্পর্কে কোনো তথ্যই জানি না। ও কখনো ঠিক হবে কি না সেটাও জানি না, অথচ আপনি বলছেন ওকে বিয়ে করতে। দেখো, অনেক সময় ডাক্তার যা যা পারে না একজন স্ত্রী তা পারে, সেজন্য ওকে বিয়ে করে ওর সেবা করবে, তাহলে তোমারও খারাপ লাগবে না। কিন্তু পরে যদি ছেলেটার কোনো খারাপ দিক বের হয়? আমরা তো আছি। কিন্তু ততদিনই তো আমার সবটাও ও নিয়ে নেবে। তুমি ওকে বিয়ে করবে, কিন্তু স্ত্রী হওয়ার অ্যাক্টিং করে ওকে সুস্থ করবে। কিন্তু আমার বাবা মা? আমি নিজে এসে ওনাদের বুঝাবো। আপনি যখন আশা দিচ্ছেন তখন আমি রাজি। এখনকার পরিস্থিতি তো বুঝতে পেরেছেন। আসলে এক একটা গল্প এক এক ঘটনা নিয়ে লেখা, যেন একটা গল্পের সাথে অন্য গল্পের কাহিনী না মিলে যায়। এইদিকে আকাশের স্যার সিসিটিভি দেখে সবটা বুঝতে পারে, আর উনি সবাইকে মাঠে ডেকে পাঠায়। আমি কিন্তু সিসিটিভিতে সব কিছু দেখেছি।
সেই জন্য সে যদি নিজের থেকে বের হয়ে যায় তাহলে আমি তাকে কম শাস্তি দেব। আর যদি আমাকেই ওকে বের করতে হয় তাহলে ওকে আমি বাঁচিয়ে রাখবো না। বড় স্যার কথাটা বলে অপেক্ষা করতে থাকে। তখন একটা ছেলে এসে স্যারের পায়ে পড়ে। আজকে ক্ষমা করে দিন স্যার, আমি আর কখনো এরকম কাজ করব না। তুমি জানো না তুমি কি দোষ করেছো? তুমি এমনই একটা দোষ করেছো যে দোষের কোনো ক্ষমা নেই। তাছাড়া তুমি এই কাজটা কেন করেছো? টাকার জন্য করেছি। একটা লোক আমাকে অনেক টাকা দিয়েছে যেন আমি এই কাজটা করি। তাহলে ওরা জানতো আমরা যে অ্যাটাক করব? জি স্যার, জানতে। অমর, তোমরা না বলেছিলে সবাই মারা গেছে? আমরা তো নিচে কোনো কিছু চেক করিনি, কেননা আমরা সব কিছু ধ্বংস করে দিয়েছি। তাহলে এই দাঁড়ায় ওখানে কোনো লোকই ছিল না। ওরা তোমাদের ট্রেপে ফেলার জন্যই এই কাজটা করেছে। তোমরা তো চলে এসেছো, কিন্তু আকাশের এখন কি হবে? একটা কাজ করো, এই ছেলেকে নিয়ে যাও আর মেরে ফেলো। ওর মতো সেনার কোনো প্রয়োজন নেই। প্লিজ স্যার, আমাকে শেষবারের মতো একটা সুযোগ দিন স্যার। কেউ আর কোনো কথা শোনেনি। ছেলেটিকে নিয়ে যাওয়া হয়। এদিকে ইরা আকাশকে নিয়ে ওর বাসায় আসে। সাথে এয়ার কমান্ডার বড় অফিসার জাফর ইকবাল ও আসে সেখানে। আপনি কি? উনি আমাদের বিমান বাহিনীর একজন বড় অফিসার। উনি তোমার সাথে কিছু বলবে। জি, ভিতরে আসুন। শফিক আর জাফর ইকবাল তো ভেতরে যায়, সাথে ইরার আম্মুও। এইদিকে আকাশের পাশে বসে আছে ইরা। আকাশ ওর অ্যাক্টিং চালু রেখেছে, কেননা ওর পরিচয় জানা মাত্রই ওরা আকাশকে মেরে ফেলতে এক সেকেন্ডও ভাববে না। এখান থেকে যে পালাবে সেটাও সম্ভব না, কেননা কোনো কিছুই নেই ওর কাছে। সেই জন্য আকাশ চাইলেও পালাতে পারবে না। 20 মিনিট পরে বের হয় ওনারা। দেখুন, আপনার কথাই আমি রাজি হলাম, কিন্তু ইরার সাথে আমি ওই ছেলের বিয়ে তো দেবই না, কেননা নিজের মেয়ের জীবনটা এভাবে নষ্ট করতে পারবো না। তবে আপনি চিন্তা করবেন না, ওর যত্নে কোনো ত্রুটি রাখবো না। ঠিক আছে, আমি তাহলে চলি এখন। আর ইরা, তোমাকে আমি 1 মাসের ছুটি দিলাম, সাথে 1 লক্ষ টাকা দিলাম। ওকে সুস্থ করে যা যা করতে হয় তা করো। ঠিক আছে স্যার। এই বলে ওনারা তো চলে যায়। অন্যদিকে আকাশকে একটা রুম দেখিয়ে দেয়। রুমে এসে আকাশ ঘুমিয়ে পড়ে। এখন অনেকে বলবেন আকাশ তো সুস্থ আছে, তাহলে কেন ওর দেখে কল দিয়ে বলে দিচ্ছে না? আসলে বলা তো যায় না কখন কোন দিক দিয়ে কল ট্রেস করে সবটা জেনে যায়, তাই আপাতত চুপ করে আছে। তবে আরেকটা কথা, আকাশের পরিবারে কিন্তু কেউ নেই, সেজন্য আকাশের চিন্তাও কিছুটা কম। সকালবেলায় এই যে শুনছেন, কিন্তু গভীর ঘুমের কারণে কোনো শব্দ করছে না, সেই জন্য বুকের রাত থেকে ওঠানোর চেষ্টা করে। তখন ওই আকাশ হাতটা ধরে বুকের সাথে জড়িয়ে ধরে রাখে। হায় আল্লাহ, এটা কি হলো? এই ছেলে তো আমার হাত এমনভাবে ধরেছে, মনে হয় না সহজে ছেড়ে দিবে। এখন কি করব আমি? যদিও আকাশ নিজেও জানে না, কেননা ঘুমের মধ্যে কি করেছে না করেছে কত কি আর মনে রাখবে বলুন। ছাড়েন আমার হাত। তাও আকাশ ছেড়ে দিচ্ছে না, সেজন্য একটু জোরে টান দেওয়াতে আকাশেরও ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে, এ কি, আপনি এখানে? অন্য কেউ আসলে খুশি হতে। আসলে আমি তা বলিনি। ফ্রেশ হয়ে নিচে নামুন, খাবার খেয়ে নেবেন। একটু পরে ফ্রেশ হয়ে একটা লুঙ্গি পরে নিচে নামে। ইরা তো আকাশের 6 প্যাক বডি দেখে পুরোই অবাক হয়। আরে লুঙ্গি পরে কেউ নিচে নামে? আমার তো পোশাক নেই যে পরবো। ঠিক আছে, আমি তোমাকে শপিং করাতে নিয়ে যাব বিকেলে। ঠিক আছে। বিকালে ওরা বের হয়। শপিং মলে এসে আকাশকে কিছু শার্ট প্যান্ট কিনে দেয়, এর বাহিরে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সহ। আর কিছু লাগবে কি? এইগুলোই যথেষ্ট। তুমি ক্যান্টিনে বসে খাও, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এইগুলো খেয়াল রাখবে। আচ্ছা, তাই করব।
ইরা যাওয়ার পরে আকাশ ওখানে থাকা টেলিফোন দিয়ে ওর স্যারের কাছে কল দেয়। দুবার কল দেওয়ার পরে কল রিসিভ করে। কে বলছেন? আমি আকাশ বলছি। আকাশ, তুমি ঠিক আছো তো? জি স্যার, আমি ঠিক আছি। কিন্তু তুমি কোথায় এখন? আমি ইন্ডিয়ায় আছি। তোমাকে ওরা ধরতে পারেনি তো? ওরা আমাকে ওদের লোক মনে করছে, সেজন্য আমি এখনো বেঁচে আছি। ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। তাহলে শুনুন। এরপর ওর স্যারকে সব ঘটনা খুলে বলে। সবটা শোনার পরে কিন্তু আকাশ, ওরা যদি জানতে পারে? না স্যার, ওরা জানবে না। তোমাকে এখন ফিরিয়ে আনবো কি করে? এখন না, আমি নিজেই সময় করে ফিরে আসব। সেটা কখন? আপনাকে আমি জানাবো যখন প্রয়োজন হবে। আমি কল দেব আপনাকে, কারণ আমি একবার এক নাম্বার থেকে কল দেব, সেজন্য আমাকে কল দিতে হবে না। তবে যাই করো না কেন সাবধানে থেকো, কেননা ওরা জানতে পারলে তোমাকে তো বাঁচিয়ে রাখবে না, সাথে আমাদের ওপরও বিপদ আসতে পারে। আচ্ছা স্যার, রাখি আমি। কল কেটে দিয়ে টেবিলে এসে বসে পড়ে। ইরা এসে দেখে তেমন কোনো খাবারও খায়নি, সেজন্য। কি ব্যাপার, তুমি কোনো খাবার খাওনি? কিভাবে খায় সেটাই তো জানি না। সেটা আগে তো বলবে। তুমি থাকলে তো বলবো। আচ্ছা, এখন চলো, তোমাকে খাইয়ে দেই। ইরা আকাশকে খাইয়ে দিতে থাকে। আশেপাশে কেউ কিছু বলছে না, কেননা বেশিরভাগ লোকেই ভাবছে এরা স্বামী স্ত্রী। তাছাড়া এইগুলো নিয়ে বলারও কিছু নেই। এর মধ্যে কিছু ছেলে আসে ওখানে। ওকে এরকম খাইয়ে দিচ্ছ, আমরা কি দোষ করেছি? আমাদেরও একটু খাইয়ে দাও। তোরা জানিস না তোরা কার সাথে পাঙ্গা নিচ্ছিস। ওহ, তাই নাকি? তা কে রে তুই শুনি? আমি একজন এয়ারফোর্সের ডক্টর। তাহলে তো আরো ভালো। কিরকম ভালো? তোমাকে বিয়ে করে তোমার থেকে সেবা নিব প্রতিদিন। দাঁড়া, আমি এক্ষুনি আমার স্যারকে কল করছি। ফোন হাতে নেয়, এতে ছেলেটা ফোন নিয়ে নেয়। দেখ, ভালো হবে না কিন্তু। আমিও চাই খারাপ কিছু করতে। এই মেয়েটাকে তুলে নে। ওটা তো মনে হয় কিছু জানে না, প্রতিবন্ধীদের মতো লাগছে ওকে। নিয়ে চল তো। ইরাকে নিয়ে যেতে চাইবে, তখন আকাশ ইরার হাত ধরে। তোর সাহস তো কম না। বাকি কথা শেষ করার আগেই ছেলেটির মুখে একটা ঘুষি দেয়। এতে ইরাও একটু অবাক হয়, সাথে বাকিরাও। এবার বাকিরা আসে মারার জন্য, ওদেরও সেম ভাবে মারতে থাকে। মার খেয়ে মোটামুটি অনেকে ওখান থেকে পালিয়ে যায়। আকাশের এরকম মারামারি দেখে ইরা তো অনেক অবাক হয়। ওয়াও, তুমি এত ভালো মারামারি পারো, তা তো আমি আগে জানতাম না। আমাদের পরিচয় তো হলো কয়েকটা ঘন্টা আগে। বাহ, কোথাও দেখি এখন ভালোই বলতে পারছো। চলো তাহলে তোমাকে নিয়ে বাসায় যাই এখন। ঠিক আছে। ওরা বাসায় আসে। ইরা ওর বাবা মাকে বলে না। সন্ধ্যের দিকে ইরা কয়েকটা বান্ধবী আসে। তখন তোরা কখন এলি? এই তো মাত্র এলাম। আচ্ছা, তোরা বস, আমি একটু ফ্রেশ হয়ে নিই। ঠিক আছে, তাড়াতাড়ি করিস। ওরা দুজনে গল্প করতে থাকে। তখন হিয়া আকাশকে দেখে অবাক হয়, কেননা আকাশ তখন প্যান্ট শার্টগুলো পরে দেখছিল ওর শরীরে ঠিকমতো লাগে কিনা। সেজন্য একটা ড্রেস চেক করছিল। তখনই হিয়া দেখতে পায়। দোস্ত, ওই ছেলেটা কে রে? তুই যেখানে আমিও সেখানে। ঠিক আছে, ইরা বের হোক আগে। কিছুক্ষণ পরে ইরা বের হয়। তখন ওরা প্রশ্ন করলে ওদের সবটা বলতে থাকে। সবটা শুনে এই ছেলে যদি তোর কোনো ক্ষতি করে দেয়? আরে এইগুলো কিছুই হবে না। ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম ও আছে। আমিও আজকে তো বুঝতে পেরেছি। আচ্ছা তোরা বস, তিনজনে মিলে
লুডো খেলবো। ওই ছেলেটাকেও ডেকে আন, তাহলে চোরাই চোরাই খেলতে পারবো। আচ্ছা, ডেকে আনছি। ইরা এসে আকাশকে ওর রুমে আনে, তারপর লুডো খেলার নিয়মগুলো বলে দেয়। তারপর ওরা জোড়ায় খেলতে থাকে। ইরা আকাশ এক টিম আর হিয়া টিনা বিপক্ষ টিমে। 20 মিনিট খেলার পরে, খিরে, ও তো অনেক ভালো খেলছে। দেখে তো মনে হচ্ছে না এটা প্রথম খেলছে ও। আরে ও তো শুধু লুডোটা ঘোরায়, বাকি সবটা আমি করি। তা ঠিক। আচ্ছা, এখন খেলতে থাক। কিছুক্ষণ ওরা খেলতে থাকে। ইরার টিম প্রায় জয়ের দিকে। ওরা জয় হওয়াতে ইরা তো অনেক এক্সাইটেড হয়ে আকাশকে ওখানেই জড়িয়ে ধরে। এতে হিয়া টিনা একটু অবাক হয়। ইরা বিষয়টা বুঝতে পেরে চেপে যায়। আসলে বিজয়ের উল্লাসে সবাই বুঝি। ওরা আরো কিছুক্ষণ বসে বসে কথা বলতে থাকে। তখন, তোমার মেয়েকে ডেকে আনো, বলো এসে খেয়ে যেতে। ওর বান্ধবী এসেছে, সেজন্য গল্প করছে। ও আচ্ছা। অন্যদিকে, এমন সাহস কার হতে পারে? তাও আমাদের এতটা ভিতরে এসে হামলা করেছে। কিন্তু ওদের আমাদের রাডার পর্যন্ত ধরতে পারেনি। আমারও তো মাথায় আসছে না, ওদের দেশের কোনো হেলিকপ্টার ও দেখতে পাইনি। ওইদিকে ওই ছেলেটার ও স্মৃতিশক্তি হারাতে হলো। তাহলে তো ওর মাধ্যমে অনেক কিছু জানতে পারতাম। তাছাড়া একটা কাজ করো। কি কাজ স্যার? আমাদের যত লোক আছে সবাইকে লাগিয়ে দাও, ওরা যেন কোনো বিমান দেখলেই সাথে সাথে ধ্বংস করে দেয়। ঠিক আছে স্যার, বলে দিব। এখন হয়তো অনেকে বলবেন আকাশ যে বিমানে ছিল সেটা তো দেখতে পারতো, কিন্তু আপনারা হয়তো জানেন না আকাশ এত কাঁচা কাজ করে না, কেননা হেলিকপ্টার আগেই ধ্বংস করে দিয়েছিল, সেজন্য ওরা খুঁজে পায়নি। এইদিকে আকাশের স্যার আর অমর বসে আছে। স্যার, এখন আমরা কি করব? অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আমাদের। কিন্তু স্যার, এভাবে আর কতদিন অপেক্ষা করব? আকাশ স্যারের কোনো খোঁজও নেই। ইন্ডিয়ার লোকেরা পুরো জায়গায় কড়া পাহারা দিচ্ছে, কোনোভাবেই তো ভেতরে বিমান পাঠাতে পারছি না। এভাবে স্যারকে বিপদের মুখে ফেলেও তো দিতে পারছি না। কি করব বলো? ওকে যেই বাঁচাতে যাবে তাকেই যে মরতে হবে আগে, তাও তো আকাশকে বাঁচানো সম্ভব না। কিন্তু কোনো উপায় তো বের করতে হবে। উপায় খুঁজে পেলে আকাশ নিজেই ব্যবস্থা করে চলে আসবে। উনি বেঁচে আছে কিনা ওটাই তো জানি না। ও বেঁচে আছে এটা যেন কেউ না জানে। সত্যি বলছেন তো? সত্যি বলছি। ওর যখন সময় হবে তখনই ও আমাকে জানবে। তাহলে তো ভালোই হয়েছে। এদিকে দেখতে দেখতে আরো 5 দিন কেটে যায়। আকাশ এখন ওর অ্যাক্টিং চালিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পরে, আচ্ছা, তোমার কি কিছু মনে পড়ছে না? অনেকটা মনে পড়ছে, কিন্তু সেটা কি আজও তা জানি না। আচ্ছা, আমাকে বলো। আমার তো বিমান দেখে অনেক পরিচিত মনে হচ্ছে। সত্যি বলছো তো? মিথ্যে কেন বলবো? আচ্ছা, তুমি আমার ওয়াশরুমের ঝর্ণাটা একটু ঘুরিয়ে দিতে পারবে? ঠিক আছে। ভেতরে এসে আকাশ ঝর্ণা ঠিক করে আবার বাহিরে আসে। তখন ইরা ভেতরে এসে কিছু খুঁজে না পেয়ে, ওই দাঁড়াও, কি হয়েছে? ভেতরে কিছু কি পেয়েছো? পেয়েছি। কোথায় সেটা? দরজার উপরে। তোমাকে ওখানে রাখতে কে বলেছে? তাহলে রাখবো কই? যেখানে আগে ছিল সেখানে রাখতে। ঝর্ণা ঠিক করার সময় নামিয়ে ওখানে রেখেছি। আল্লাহ, একে নিয়ে কি করব? আচ্ছা শোনো, কাউকে কিন্তু কিছু বলা যাবে না। কি বলবো না? কোনো কিছুই তোকে বলতে হবে না। আচ্ছা, আমি যাই। ঠিক আছে, যা তাহলে। ইরা গোসলে চলে যায়। কিছুক্ষণ পরে আকাশ ওর রুমে এসে বুঝতে পারে ওর হাতে ঘড়ি নেই। সেজন্য ইরা রুমে আসে। রুমের মধ্যেও নেই। ওয়াশরুমে দরজা খোলা ছিল বলে ভিতরে ঢুকে যায়।
ইরাকে দেখে কিছু বলতে যাবে তার আগেই ইরা আকাশের মুখ চেপে ধরে। ওই, তোকে ভেতরে আসতে কে বলেছে? আমার ঘড়ি খুঁজতে এসেছিলাম। এখন তোর ঘড়ি আসবে কি করে? ঝর্ণা ঠিক করার সময় হাত থেকে খুলে রেখেছিলাম। তুই জানিস না আমি আমি ভেতরে গেলে গোসল করছি? জানলে তো আসতাম না। যা কিছু দেখেছিস কাউকে কোনো কিছুই বলবি না। কি কি বলবো না সেটা তো বলে দিন। তোকে কিছুই বলতে হবে না। তুই আমাকে দেখিসনি, এটাই শেষ কথা। ঠিক আছে। বের হয়ে আকাশ ওর রুমে আসে। আজকে আকাশের তো ঘুমোই হবে না, তাও শুয়ে আছে। কিছুক্ষণ পর পর নিজের মতো করে হাসছে মিটমিট করে। এইদিকে ইরা ও বের হয়। বিকালে আকাশকে নিয়ে বিমান বাহিনী ক্যাম্পে আসে। কিছু জানতে পেরেছো? ও বলল বিমান ওর কিছুটা মনে পড়ছে। তা ডাকো ওকে। আকাশ ভেতরে আসে, একদম নার্ভাস কাটিয়ে বসে আছে। জাফর জিজ্ঞেস করে, আকাশও উত্তর দিতে থাকে। আমার মনে হচ্ছে শত্রুপক্ষের বিমান কিছুটা ওর মনে পড়েছে। আমারও তাই মনে হয়। আচ্ছা, কি রঙের বিমান ছিল? লাল রং শুনে ওনারা তিনজনেই অবাক হয়। তখনই ইরার ওয়াশরুমের কথা মনে পড়তেই লজ্জা পেয়ে বসে। না পারছে কিছু বলতে, না পারছে আকাশকে থামাতে। কেননা ওকে এখন বাধা দিলে জাফর ইকবাল উল্টো ইরাকেই সন্দেহ করবে। সেজন্য চুপ করে আছে। লাল রঙের বিমান হয় নাকি? ওই দিন ওরা লাল রঙের বিমান করেই হামলা করেছিল। তোমার কি আর কোনো কিছু মনে পড়ে? আর তো মনে পড়ছে না। ইরা, ওকে নিয়ে যাও, দেখো আর কোনো কিছু জানতে পারো কিনা। ঠিক আছে স্যার। ওখান থেকে বের হয়ে আকাশের বুকে কয়েকটা ঘুষি মারে। মারছেন কেন? তোকে জিজ্ঞেস করেছে বিমানের কথা, তুই লাল রঙের কথা কেন বললি? যা দেখেছি তাই তো বলবো। তোকে না বলেছি কোনো কিছুই কাউকে বলবি না? ঠিক আছে, বলবো না। কিছুটা দূরে আসার পরে হঠাৎ করে ইরার উপরে হামলা হয়। সেজন্য ইরা তা বিমান বাহিনীর অফিসে জানায়। 10 মিনিটে আমি বিমান পাঠাচ্ছি। এদিকে ওরা গুলি করতে থাকে। ইরা গাড়ি চালাবে নাকি গুলি করবে সেটাই বুঝতে পারছে না। একটা কাজ করো। কি কাজ? এই বন্দুক, এটা দিয়ে ওদের মারতে হবে। এতদিন তো টিভিতে দেখেছো, মোবাইলে গেমসও খেলেছো, এবার সত্যি সত্যি ওদের মারো। ঠিক আছে, দাও তাহলে। বন্দুক নিয়ে মারতে থাকে। এক এক করে 10 জনকে মেরে ফেলে 2 মিনিটেই। এটা দেখে ইরা তো রীতিমতো অবাক হয়ে যায়। তুমি এটা কি করে করলে? গেমস খেলে যেভাবে আমিও সেরকমই করেছি। যাক, ভালো করেছো। এইদিকে ফাইটার বিমান ওখানে আসে। ওখান থেকে রবি নিচে নামে। ডক্টর, আপনি তো দেখি সবাইকে মেরে ফেলেছেন। তেমনটাই, কিন্তু ওরা আমাকে কেন মারতে চায়? এই ব্যাপারটা আমি নিজেও এখন পর্যন্ত জানি না, তবে আমি খোঁজ নিয়ে দেখব কেন নামে এই ঘটনা ঘটেছে। সেই জন্য এই সম্পর্কে জানতে তো একটু সময় লাগবে। আমি তাহলে চলি এখন। ঠিক আছে, যাও তাহলে। ইরা আকাশকে নিয়ে বাসায় ফিরে, তারপর যে যার রুমে। এদিকে বাসায় এসে আকাশ ওর স্যারকে কল দেয়। বলো আকাশ। একটা কথা বলার ছিল। কি কথা বলো? আচ্ছা, আমি যদি কোনো কারণে ইন্ডিয়ার কোনো মেয়েকে বিয়ে করি তাহলে কি আপনাদের কোনো সমস্যা হবে? কিছুটা সমস্যা তো হবেই, কিন্তু হঠাৎ তুমি এই কথা বলছো কেন? এমনিতেও কিছু কারণ ছিল বলে জিজ্ঞেস করলাম। কিন্তু তুমি ফিরবে কখন? ফিরতে লেট হবে। এইদিকে আমরা তো আবারও আক্রমণ করার পরিকল্পনা করতেছি। এটা এখন করা যাবে না। কেন আকাশ? ওরা অনেক সতর্ক হয়ে গেছে, যে কোনো সময় আমাদের ধরেও ফেলতে পারে। তাহলে আমরা সাবধানে থাকবো, কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছে।
কি সমস্যা? আমাদের কিছু ক্যাম্পে হামলা হতে পারে এরকমটা খবর পেয়েছি। তাহলে নিরাপত্তা বাড়িয়ে তুলুন। কিন্তু তুমি না থাকাতে একটু বেশি চিন্তা হচ্ছে। চিন্তা করবেন না, আমাকে সুযোগ বুঝে আসতে হবে। আমি চাইলেও তো আসতে পারবো না। যদি ওরা বুঝতে পারে আমি দেশে ফিরবো, তাহলে অনেক প্রশ্ন করবে। তারপর আমি যদি ধরা খেয়ে যাই, তাহলে আমার তো প্রাণ যাবে, সাথে আমাদের দেশেরও বিপদ হবে। আকাশ, তাহলে তুমি ফিরবে কিভাবে? আমি এই নিয়েই প্ল্যান করতেছি, যা আপনাকে জানাবো। তবে একটা কথা, আমি ওদের ফাইটার বিমানে করেই ফিরবো। সেটা কিভাবে? আসার আগে জানিয়ে দেবো। ঠিক আছে। এনার সাথে কথা বলে শুয়ে পড়ে। এদিকে ইরা বসে আছে ওর রুমে। গত 2 মাস ধরেই ইরার উপরে কারা যেন একরকম হামলা করে, কিন্তু ইরা যেগুলো ছোটখাটো ভেবে তেমন কোনো চিন্তা করেনি। কিন্তু আজকের ঘটনার জন্য এটা একটু বেশি অবাক হয়। সেই জন্য ওর বাবা মাকে বলে সবটা। ওনারা শোনার পরে, এসব কিছু ওই ছেলেটার কাজ নয় তো? কোন ছেলেটা আব্বু? যে ছেলেটা তোকে পছন্দ করে তোকে বিয়ে করতে চেয়েছে। তুমি কি ওই ছেলের কথা বলছো যে কি না হুমকি দিয়ে গেল? ঠিক ধরেছ। কিন্তু ওই ছেলে তো একে অন্যের ধর্মের, তার ওপর ছেলেটা নেশাখোর। ওই ছেলেকে দেখতেই তো ভয় লাগে। কিন্তু আম্মু, এখন আমি কি করব? আমরা বরং তোর স্যারকে ঘটনাটা বলি, তারপর দেখি উনি কি বলে। স্যার বললেও কোনো কাজ নেই, কেননা ওই ছেলের বাবা অনেক পাওয়ারফুল একটা মানুষ। এনারা কথা বলতে থাকে। তখন ওনাদের কথায় আকাশের ঘুম ভেঙে যায়। কি হয়েছে আঙ্কেল, কোনো সমস্যা কি? তেমন কোনো সমস্যা নেই। তুমি এত রাতে এখানে? আপনাদের কথা শুনে তারপর ঘুম ভেঙে গেল। আঙ্কেল, ইরাকে নিয়ে সমস্যা, আবার আজকে হামলাও করেছে। কি হয়েছে আঙ্কেল, একটু বলবেন কি আমাকে? সেটা তো 2 মাস আগের কথা। আমাকে বলুন, আমি শুনতে চাই। 2 মাস পূর্বে ইরার কাছে ফোন আসে ক্যাম্পে আসার জন্য, কেননা তখন বিমান বাহিনী ক্যাম্পে কারা যেন আক্রমণ করে। এতে অনেক বিমান সেনা আহত হয়। সেজন্য ওদের হসপিটালে নিয়ে যাওয়া হয় ওদের চিকিৎসা করার জন্য। তখন যাওয়ার সময় পথের মধ্যে, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? আমাকে বাঁচান। এই বলে অজ্ঞান হয়ে যায়। আসলে ছেলেটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সেজন্য ইরা তো ক্যাম্পে যাচ্ছে, তাই ছেলেটিকেও নিয়ে যায়। ওখানে নিয়ে এসে চিকিৎসা করতে থাকে। কিছুদিন পরে ছেলেটার জ্ঞান ফিরে আসে। তখন, আপনি এখন ঠিক আছেন, তাই বাসায় ফিরে যেতে পারেন। আমাকে আপনার কাছে রেখে দিন। মানে ঠিক বুঝলাম না। আমি আপনাকে ভালোবেসে ফেলছি, আর আপনাকে আমি বিয়ে করতে চাই। মনে হয় আঘাত লেগে আপনার মাথাটা গেছে। আমার মাথা ঠিক আছে। তাহলে এরকম উল্টোপাল্টা কথা বলছেন কেন? দেখুন, এত কথা জানি না। যদি তুমি আমাকে বিয়ে না করো, তাহলে তোমাকে জোর করে হলেও আমি তুলে নিয়ে এসে বিয়ে করব। এটা কি মগের মুলুক পেয়েছেন নাকি? আপনি জানেন আমি কে? আমি সবই জানি, কিন্তু তুমি জানো না আমি কে। সেজন্য আবারও বলছি, আমাকে ফিরিয়ে দিলে কিন্তু তোমারই ক্ষতি হবে। দেখি কি করতে পারিস। এখন তো মনে হচ্ছে তোকে বাঁচানোই আমার ভুল হয়েছে। আমাকে বাঁচিয়ে তুমি নিজের বাসাটা ঠিক রেখেছিস। কেননা আমার যদি কিছু হয়ে যেত, তাহলে তুই নিজেও বেঁচে থাকতে পারতি না। তোর সাথে আমার আবার দেখা হবে। এই বলে নিলয় চলে যায়। এরপর প্রায় সময় ইরাকে বিরক্ত করতে থাকে। আপাতত এখানে 2 মাসের কাহিনী শেষ। বর্তমান, এখন ব্যাপারটা বুঝতে পেরেছি। আচ্ছা, চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করছি। তুমি আবার কি করবে? তুমি তো নিলয়ের বাসা আর আস্তানা চিনো। চিনি তো। কাল আমরা ওখানে যাব। তোমার কি মাথা ঠিক আছে? ওর আস্তানায় যাওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। বললাম তো,
আমি আছি তোমার পাশে। অনেক বোঝানোর পরে পরের দিন ইরাকে দিয়ে রওনা দেয় নিলয়ের বাসার দিকে। প্রথমে আকাশকে দেখে ওরা গেট খুলছে না, পরে যখন ইরাকে দেখে তখন গেট খুলে দেয়। ওরা দুজনে ভেতরে আসে তখনই। আরে তুমি এসেছো? আমি কিন্তু জানতাম তুমি আসবে, কিন্তু সাথে এটাকে কেন আনতে গেলে? এমনিতে ছেলেটার কিছু মনে নেই, তার উপর এখানে এনে কেন বিপদ ডেকে আনছো? যদি ওর ভালো চাও আর তুমি ও ভালো থাকতে চাও তাহলে এই ছেলেকে বের করে দাও। তোমার সাথে আমি আলাদা কিছুক্ষণ সময় কাটাবো। এখানে একটু মিস্টেক আছে। ইরা আমাকে আনেনি, বরং আমি ইরাকে নিয়ে এসেছি। যে কথাটা বলতে এসেছি, ইরার জীবন থেকে সরে যা, এতে তোর জন্যই ভালো হবে। তুই কে রে? এখানে এসে আমার ভালোর কথা চিন্তা করছিস? আমি কে তা যদি তুই জানিস তাহলে এখানেই হার্ট অ্যাটাক করে ফেলবি। ঠিক আছে, আমি একটা শর্তে ইরাকে ছেড়ে দেব। কি শর্ত? ফাইটার বিমান দিয়ে তোকে আমার সাথে যুদ্ধ করতে হবে। না আকাশ, তুমি রাজি হইও না। তুমি তো বিমান চালাতেই পারো না। রাজি আমি, তবে এখনই মোকাবেলা হবে। ঠিক আছে। না আকাশ, তুমি যেও না। ইরা কোনো কথা না শুনে নিলয় আর আকাশ দুটা ফাইটার জেট নিয়ে ওপরে উঠে যায়। তবে এই ফাইটার জেটের একটা করে বোমা আছে, যেটা শুধু বিমানের রং করিয়ে দেবে যদি বিমানে লাগে। এরপর শুরু হলো নিলয় আর আকাশের বিমান উড়ানো। ইরা তো সবটা দেখে অবাক। এটা কি করে সম্ভব? এই ছেলে বিমান উড়াচ্ছে কি করে? ওর তো স্মৃতি হারিয়ে গেছে। আকাশ এত ভালো বিমান উড়াতে পারে? এই রকম করে তো আমাদের দেশের কোনো পাইলট এইভাবে উড়াতে পারে না। তাহলে আকাশের স্মৃতি এসেছে। কথা বলতে বলতে ইরা নিজের মনের মনে হাসতে থাকে। 1 মিনিট না হতেই আকাশ নিলয়ের বিমানে অ্যাটাক করে আর নিলয়ের বিমানে ক্ষতিগ্রস্ত হয়। এতে ওরা দুজনেই নিচে নামে। আমার লাইফে এত ভালো বিমান ওড়াতে পারে এরকম কাউকে আমি কখনো দেখিনি। তাহলে শর্ত অনুযায়ী ইরার জীবন থেকে সরে যাও। আরে এ তো তারা কিসের? এখনো তো অনেক কিছু বাকি আছে। দেখো নিলয়, তোমার সাথে কিন্তু এরকম কথা হয়েছে। তবে তুমি শুধু আমার সাথে 1 ঘন্টা বেডরুমে কাটাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো। কথাটা শুনে ইরা নিলয়কে দুটো থাপ্পড় দেয়। এতে নিলয় তো অনেক রেগে যায়। ওর লোকেরা আসে মারার জন্য। আকাশ ওদেরও মারতে থাকে। এতে ইরা বারবার আবারও অবাক হয়, কেননা ও আকাশকে যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে বেশি করে। নিলয়কে ও কিছুক্ষণ মারে। থাক, ওকে আর মারতে হবে না। যা মার খেয়েছে এতে যদি ওর শিক্ষা হয়। তুমি বলাতে ওকে ছেড়ে দিলাম। চলো তাহলে। ওরা বেরিয়ে আসে, তবে ইরা অনেক খুশি এখন সেজন্য। আকাশ, তোমার কি সব মনে পড়ে গেছে? কি মনে পড়েছে? এই যে তুমি আগে কি করতে না করতে, এইগুলো কি তোমার মনে পড়েছে? পড়ছে তো কিছু কিছু। যখনই বিমানগুলো দেখলাম আমি নিজেকে আর সামলাতে পারিনি। আচ্ছা, আমি তোমার ব্যাপারে জাফর ইকবাল স্যারকে জানাবো। ওনাকে জানানোর কি দরকার? দরকার আছে। উনি বলেছে তোমার কোনো উন্নতি দেখলে ওনাকে যেন জানাই। তবে বেশি কিছু বলতে যেও না। তেমনটা বলবো না। এখন চলো ক্যাম্পে যাই। ওরা ক্যাম্পে আসে। ওখানে রবি, রনি আর জাফর ইকবালও ছিল। ইরা, কোনো সংবাদ আছে কি? জি স্যার, ও আজকে বিমান উড়িয়েছে। কি বলো? এটা তো খুশির কথা। তার কিছু জানতে পেরেছো? আর তেমন কিছুই ওর মনে পড়ছে না। তবে আমি যতটুকু নিশ্চিত দিয়ে বলতে পারি, ও যেভাবে বিমান উড়াচ্ছে আমার মনে হয় না আমাদের এই ক্যাম্পের কেউ ওর থেকে ভালো পারবে। কি বলো? এত ভালো বিমান উড়াতে পারে? তাহলে তো ওর বিমান ওড়ানো দেখতে হয়। একটা কাজ করি, আমরা দুজন মিলে ওর সাথে বিমান উড়াতে থাকি, দেখি কতটুকু পারে। তাহলে তো ভালোই। তাহলে স্যার আপনি কি বলেন?
তা তুমি পারবে তো? পারবো। স্যার আমি কি আকাশের সাথে বিমানে উঠবো? দেখো না, আবার উল্টে পাল্টে উড়িয়ে তোমাকে না বিপদে ফেলে। এরকমটা হবে না। ঠিক আছে, তোমরা তাহলে তৈরি থাকো। এরা চারজন তৈরি হয়ে নেয়। আকাশ ইরা একটা বিমানে, রবি আর রনি আলাদা বিমানে। জাফর ইকবাল নিচে দাঁড়িয়ে আছে। কে কিভাবে উড়াচ্ছে আর কে কার পেছনে যাচ্ছে এগুলো দেখবে। ওরা বিমানে উঠে বসে। তখন দেখো, প্রথমত তোমরা এই যে সীমানা আছে ওখানে যাবে আর সীমানা ক্রস করবে, আবার ফিরে আসবে। তবে আসার সময় তোমরা একজন আরেকজনের বিমানে হামলা করবে। তবে ভয়ের কিছু নেই, ওখানে রবারের বুলেট থাকবে। ওই বুলেট বিমানকে শুধু ট্যাপ করাতেই পারবে। এতে নিচে নামার পর পুরোপুরি কে জিতলো বোঝা যাবে। ওকে স্যার, তবে আমাদের দুজনের সাথে কেউ পারবে? দেখি না কি হয়, তবে লাইন ক্রস করার পর তোমরা হামলা করবে। এরপর ওরা বেরিয়ে পড়ে। ওরা এখন প্রায় 3000 ফুট উপরে আছে। আরও আস্তে কি চালাতে পারবে? তাহলে তো হেরে যাব। আসলেই প্রথম আমি সাহস করে ফাইটার জেটে উঠেছি, সেজন্য একটু নার্ভাস, আবার ভয় হচ্ছে না। ভয় কেন হচ্ছে না? তুমি পাশে আছো সেজন্য ভয় হচ্ছে না। যদি আমার হাতটা ধরো তাহলে হয়তো নার্ভাস লাগবে না, কিন্তু এক হাতে তো কন্ট্রোল করতে পারবে না বিমান। কথাটা শুনে ইরার হাতে হাত রাখে। ইরাও যত্ন করে আকাশের হাতটা ধরে রাখে। কিছুক্ষণের মধ্যে আকাশ ওই লাইন ক্রস করে সামনে এসে দাঁড়ায়। এতে রবি আর রনি তো অবাক হয়। এত জোরে ও বিমান উড়াচ্ছে কি করে? আমি তো এই স্পিডে দিয়ে নিজেই ভয়ে আছি। তোকে কি বলবো, আমার নিজেরও সেম অবস্থা। এইদিকে অন্য দেশের বিমান বাহিনী ওদের বিমান আসতে দেখে। আগে দেখো ওরা বর্ডার ক্রস করে কি না। যদি করে তাহলে আমাদের সেনাদের বলো বিমান নিয়ে রেডি থাকার জন্য। কিছুক্ষণের মধ্যে রবি আর রনি ওরাও লাইন ক্রস করে। ওরা দুজন মিলেও আকাশের মোকাবিলা করতে পারেনি। আকাশ একাই ওদের দুজনের বিমানের 12টা বাজিয়ে দেয়। ওরাও আক্রমণ করে, তবে আকাশের আক্রমণের তুলনায় 10 ভাগের 2-3 ভাগ হবে। আকাশের মধ্যেই রবি আর রনির বিমানে ধোঁয়া উঠতে থাকে। সেজন্য জাফর ইকবাল আক্রমণ বন্ধ করে নিচে নামতে বলে। ওরাও নিচে নামে। তুমি এত ভালো বিমান চালাও, আমরা তো জানতেই পারতাম না। তাই ইরা ওর নাম কি এখনো জানতে পেরেছো? ইরা তো কথা বলার অবস্থাতেই নেই, কেননা ইরার মাথা ঘুরছে। কারণ আকাশ এত আঁকা বাঁকা ভাবে উড়াচ্ছে, যার কারণে ইরার মাথা কিছুটা চক্কর দিতে থাকে। স্যার আমি একটু রেস্ট নিতে পারলে ভালো হতো। তুমি তাহলে ইরাকে নিয়ে আমাদের ক্যাম্পের হসপিটালে যাও। জি স্যার, যাচ্ছি। ওরা দুজনে চলে যায়। অন্যদিকে ওই ছেলে তোমাদের এরকম ভাবে হারিয়ে দিল। অল্পের জন্য তো তোমরা মরতে বসেছো। ভাগ্য ভালো সবগুলো রবারের বুলেট ছিল। চিন্তা করে দেখো তো, যদি সব বুলেট আসল হতো তাহলে তোমাদের দুজন মরেই যেতে। এটা ঠিক বলেছেন, কিন্তু ও এত ভালো ট্রেনিং নিল কি করে? আমি আর রনি আমাদের এই বিমান বাহিনীর মধ্যে দক্ষ পাইলট, কিন্তু একটা কাজ করলে হয় না? কি কাজ? আমরা তো পাকিস্তানে একবার আক্রমণ করতে পারি। কিন্তু তোমরা তো বলেছিলে ওদের সাথে পেরে উঠতে গেলে অনেক ফাইটার বিমান লাগবে। কিন্তু এই ছেলে তো 10-15টা বিমানের মোকাবেলা করতে পারে। ঠিক আছে, কাল তাহলে পাকিস্তান আক্রমণ করার একটা চেষ্টা করব। সেজন্য কালই ওই ছেলেকে নিয়ে আসার জন্য বলবো। তারপর ওকে সব কিছু বুঝিয়ে আমাদের সাথে পাঠিয়ে দেব। ঠিক আছে স্যার। সন্ধে হতেই ইরাকে নিয়ে বাসায় আসে। তবে ইরা এখন আকাশের সাথে অনেকটা ফ্রি হয়ে গেছে। বাসায় এসে ইরার বাবা মা যখন জানতে চায় তখন ওনাদের সবটা বলে। আমার তো ভয় হচ্ছে। আমারও হচ্ছে, কিন্তু ওই ছেলে তো অনেক খারাপ। আমি তো চেয়েছি ওই নিলয়কে একটা শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু ইরার জন্য আর পারিনি। আচ্ছা, তোমরা অনেক জার্নি করে এসেছো, রেস্ট নাও।
ওরা যে যার রুমে যায়। সকালবেলায় আকাশ চলে যায় ক্যাম্পে, কেননা ওখানে পাকিস্তান আক্রমণ করার বিষয় নিয়ে কথা বলবে। এইদিকে ইরা ওর বাবা মার রুমে আসে। বাবা মা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। তোমরা যদি কিছু মনে না করো, আমি আকাশকে বিয়ে করতে চাই। ওর ব্যাপারে এতদিনে যা কিছু জেনেছি, এটাই আমার জন্য অনেক কিছু। তাছাড়া ও অনেক ভালো ছেলে, ওর ভবিষ্যতও অনেক ভালো, কেননা আমাদের বিমান বাহিনী একজন পাইলট ও। আর ওপরে একটা মিশন আছে কালকে। ওই মিশন থেকে ফিরলেই ওকে প্রমোশন দেবে। তা আকাশ কি তোকে বিয়ে করতে চাইবে? আজকে বাসায় ফিরলে ওকে জানাবো, দেখি কি বলে। ঠিক আছে, তোর যা ভালো মনে হয়। এইদিকে ইরা তো খুশি হয়, কেননা ওর বাবা মাও রাজি। এদিকে আকাশ বসে আছে, সাথে আছে রবি, রনি, জাফর, ইকবাল সহ আরো 10 জন অফিসার। এই ম্যাপটা ভালো করে দেখো তোমরা। কি আছে এই ম্যাপে? আমরা যে দেশ আক্রমণ করব সেই দেশের কোন জায়গা বিমান কমান্ডো ঘাঁটি আছে তা আমরা এই ম্যাপের মাধ্যমে লিখেছি। এখন আমাদের কি করতে হবে? তোমাদের তো সবটাই করতে হবে। তোমরা যে করেই হোক এই 2 ঘাঁটি আক্রমণ করে তা নষ্ট করে দিতে হবে। আমরা কতজন মিলে যাব? তোমরা 10 জন মিলে আসলেই হবে। ঠিক আছে, কাল তাহলে হামলা করব আমরা। সেটাই ভালো হবে। তোমরা তাহলে আজ ভালো করে সবটা বুঝে নাও। এরা তো সবটা বুঝে নিতে থাকে। বিকালের পরে আকাশ বাসায় ফিরে। এদিকে ইরা অনেকটা সাজে আকাশের জন্য, কেননা ইরা একটু পরেই ওর মনের কথাটা বলে দিবে আকাশকে। রুমে এসে ফ্রেশ হয়ে নেয়, তারপর একটু শুয়ে পড়ে। রাত 10টা বাজে আকাশের রুমে আসে। আসবো কি? আরে তুমি আসবে, এতে অনুমতি লাগবে নাকি? কিন্তু তুমি হঠাৎ করে এত সেজেছ, ব্যাপারটা কি বলো তো? এখনই বলবো নাকি পরে বলবো? এখনই বলো। আকাশ, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে বিয়ে করে আমি নতুন করে বাঁচতে চাই তোমাকে নিয়ে। আমি যে তোমার মধ্যে আমার বেঁচে থাকার শক্তি খুঁজে পেয়েছি। লাভ ইউ আকাশ। এইদিকে আকাশ তো চুপ করে আছে ইরার দিকে তাকিয়ে, কেননা ইরা ওর শত্রুপক্ষের একজন মেয়ে, তা তো আপনারা জানেন। এখন আকাশ কি আজও রাজি হবে কিনা তা আপনারা পরের পর্বে জানতে পারবেন। এইদিকে আকাশ কোনো কিছু না বলে ইরাকে কোলে তুলে নেয়। ইরা একটুও বাধা দেয়নি। তারপর ওকে নিয়ে ছাদে আসে, কেননা ছাদে ফুল গাছ আছে। সেখান থেকে একটা গোলাপ নিয়ে ইরার দিকে বাড়িয়ে দেয়। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি ইরা। তুমি আমাকে পছন্দ করো কিনা এটা শিওর হওয়ার জন্যই এতগুলো দিন আমি তোমাকে এই কথাগুলো বলিনি। আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, কিন্তু যখন তোমার স্যার আমাকে বিয়ে করার জন্য বলেছিল আর তুমি না করে দিয়েছ, তখন একটু খারাপ লেগেছে। তবে এটাও শুনে ভালো লেগেছে, কোনো মেয়েই তো একটা স্মৃতি হারিয়ে যাওয়া ছেলেকে মেনে নিতে পারবে না। ইরা আকাশের হাত থেকে ফুলটা নেয়, তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। ইরা চোখের পানি ছেড়ে দেয়। সত্যি আকাশ, তুমি অনেক ভালো। জানি না তোমার মতো করে কেউ আমাকে বুঝবে কিনা। আচ্ছা, তাহলে আমি কালকের মিশনটা শেষ করেই আমরা বিয়ে করে নেব। কাল তোমার সাথে আমিও যাব। তুমি এলেও ক্যাম্পের মধ্যে থাকবে? তোমার সাথে বিমানে থাকবো। না, ওই দিনের হামলা আর কালকের হামলার মধ্যে অনেক তফাৎ। ঠিক আছে, আমি তোমার ফেরার অপেক্ষায় থাকবো। কালকের এনার্জির জন্য আজকে তোমাকে কিছু স্পেশাল গিফট দেব, যা আমি এখনো কাউকে দেইনি। কি সেগুলো? রুমে চলো, তবে কোলে করেই নিয়ে যাও। কোলে নিয়ে রুমে আসে। তারপর কি হয় তা আপনাদের না জানলেও চলবে। এইদিকে আকাশের স্যার পাকিস্তান বিমান বাহিনী লোকেদের ব্যাপারটা জানায়। ওনারা শুয়ে পড়ে। কি বলেন? তাহলে আমাদেরও তো সেভাবেই প্রস্তুত থাকতে হবে। আমি আপনাদের এতটুকু বলবো, আপনারা কোনো অ্যাকশন নেবেন না, ঠিক আছে? এটা কি বলেন? তাহলে কিভাবে কি হবে?
আপনারা আপনাদের ক্যাম্পের বাইরে নষ্ট আর পুরাতন বিমানগুলো রেখে দেবেন। সাথে নকল যে পুতুলগুলো আপনাদের ক্যাম্পে আছে সেগুলোও বিমানের আশেপাশে এমনভাবে রেখে দেবেন যেন ওপর থেকে দেখলেই বোঝা যায় এগুলো রিয়েল। এতে আমাদের কি লাভ? লাভ তো আছেই, কেননা আপনারা ওদের সাথে লড়াই করবেন, এতে দুই দেশেরই লোকজন মারা যাবে। তার চেয়ে ভালো যদি এরকম নকল দিয়ে অভিনয় করতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আমরা তাহলে এখনই সবটা করে দিচ্ছি। এরা নিজেদের মতো করে সবটা করতে থাকে। সকালবেলায় ইরা আকাশ দুজনেই গোসল করে, নাস্তা করে বেরিয়ে পড়ে। ক্যাম্পে এসে ইরা ওর ডিউটিতে চলে যায়, তবে যাওয়ার আগে আকাশের কপালে একটা চুমু দিয়ে যায়। অল দ্য বেস্ট, অপেক্ষায় থাকবো তোমার জন্য। এদিকে আকাশ, রবি, রনি আরও 7 জন পাইলট বিমান নিয়ে এই লোকেশনের দিকে রওনা দেয়। 3 ঘন্টা পরে ওরা পাকিস্তানের ওই 2টা জায়গায় হামলা করে। পুরো ক্যাম্প সহ ওরা নষ্ট করে দেয়। ইন্ডিয়ার পাইলট তো অনেক খুশি হয়, কেননা ওরা এত সহজে যে কাজটা করতে পারবে তা ওরা নিজেরাও বুঝতে পারেনি। যুদ্ধ শেষ করে ওরা ফিরে আসে। ততক্ষণে বিকেল হয়ে যায়। আকাশকে দেখে ইরা তো জড়িয়ে ধরে। তোমার কিছু হয়নি তো? আমি ঠিক আছি। কিছুক্ষণ পরে জাফর ইকবালও ওখানে আসে, সবাইকে অভিনন্দন জানাতে থাকে। স্যার, আমরা কি তাহলে এখন যেতে পারি? সত্যি তোমরা অনেক ভালো একটা মিশন শেষ করেছো, তোমরা এখন যেতে পারো। ঠিক আছে স্যার। এরা দুজন যখন বাসায় ফিরে তখন বাসার দরজা খোলা অবস্থায় পায়। জিনিসপত্র সহ সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। সেজন্য ওরা ভেতরে যায়। ভেতরে দেখতে পায় ইরার বাবা মায়ের মৃতদেহ পড়ে আছে। বাবা মা, কথা বলো তোমরা, কে মেরেছে তোমাদের? কিন্তু ইরার বাবা মা কোনো জবাব নেই। তাছাড়া ওনাদের মেরে ফেলা হয়েছে প্রায় 4-5 ঘন্টা পার হয়ে গিয়েছে। ইরা তো কান্না করতে করতে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছে। এদিকে ইরার জ্ঞান ফেরানোর ব্যবস্থা করে। আকাশ জাফর ইকবালকে বিষয়টা জানায়। তারপর উনি কিছু কমান্ডার নিয়ে আসে। একে একে ইরার বাবা মা দাপনের কাজ করে নেয়, কিন্তু ইরার মানসিক ভারসাম্য মোটেও ঠিক নেই। একদিন পরে, আকাশ, আমার বাবা মাকে যারা মেরেছে তাদের আমি মৃত্যু চাই। আকাশ, চিন্তা করো না ইরা, আমি নিজ হাতে ওদের শাস্তি দেব, আর যেটা তুমি নিজের চোখেই দেখতে পারবে। সত্যি বলছো তো? সত্যি বলছি, কালকেই সেটা করে দেখাবো। পরের দিন আকাশ ইরাকে নিয়ে ফাইটার জেটে উঠে বসে, যা জাফর ইকবাল জানে না। যখনই উনি জানতে পারে আকাশ ইরাকে নিয়ে ফাইটার জেট নিয়ে বেরিয়ে পড়েছে, তখনই ওনারা অনেকবার বারণ করেছে, কিন্তু আকাশ তো শুনতেই চায়নি। সেজন্য ইরা, তুমি কি চাও? আমি চাই ওই নিলয়ের মৃত্যু। এরপর আকাশ এক এক করে নিলয়ের বাসা থেকে শুরু করে অফিস সবকিছু রকেট মেরে ভেঙে দেয়। দিনটা ছিল ছুটির দিন, সেজন্য অন্য লোকেদের কোনো ক্ষতি হয়নি। নিলয় তখন বাসায় ছিল। রকেটের আঘাতে নিলয়ের শরীর পুড়ে যায়। জাফর ইকবাল এবার ঝামেলায় পড়ে গেল, কেননা নিলয়ের বাবা অনেক পাওয়ারফুল ব্যক্তি। সেজন্য উনি আকাশকে কিছু কথা বলে, যা ইরাও শুনতে পায়। ইরাকে নিয়ে নিচে নেমে এসো। কেন স্যার? তুমি কার পারমিশন নিয়ে এই কাজটা করেছো? তুমি কি জানো নিলয়ের বাবা কত বড় ক্ষমতাবান? তাই বলে আপনারই ক্যাম্পের একটা মেয়ের উপরে এত বড় জুলুম আপনি সহ্য করবেন? দেখো, ইরার বাবা মাকে নিলয় যে মেরেছে তার কোনো নির্দিষ্ট প্রমাণও নেই। নাই তুমি দেখেছো, নাই আমি দেখেছি, তাহলে কেন ওকে মারতে গেলে? স্যার, আমি তো আপনাকে সব ঘটনা বলেছিলাম, কিন্তু আপনি তো আমাকে কোনো সাহায্যই করেননি। তোমরা নিজেরাও জানো না তোমরা কে কি করেছো। কত বড় একটা বিপদ তোমরা নিয়ে নিলে, এর জন্য তোমাদের ফাঁসিও হতে পারে। কথাটা বলে জাফর ইকবাল কল কেটে দেয়। এরা এখন কি করবে? আমাকে নিয়ে কোথাও পালিয়ে যেতে পারবে কি? যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে আমি তোমাকে এই দেশের বাইরে নিয়ে যাব। যখন দেশে থাকলে নিজেকে মারা যেতে হবে, তখন দেশের বাইরে গিয়ে মারা যাওয়া অনেক ভালো।
চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করব। কথাটা বলে আকাশ ফাইটার জেট নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। কেন রওনা দেয় তা আপনারা একটু পরেই জানতে পারবেন। এই দিকে স্যার, ওরা তো বাংলাদেশের দিকে রওনা দিচ্ছে। তোমরা ওদের আটকাও। কিন্তু কিভাবে? ওরা যে স্পিডে যাচ্ছে ওই স্পিডে তো ওরা 1 ঘন্টার ভিতরে বর্ডার ক্রস করে ফেলবে। কি বলছেন স্যার? ঠিকই বলেছি, কেননা কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের বিমান ওখানে চলে আসবে। তাহলে বুঝতে পারছো কি হতে পারে। ওরা তো মনে করবে আমরা ওদের দেশ আক্রমণ করার জন্য জেট পাঠিয়েছি। আমরা দুজন তাহলে যাচ্ছি। রনি আর রকি দুজনে দুটা ফাইটার জেট নিয়ে রওনা দেয়। ওরা তো আমাদের পেছনে চলে এসেছে। ওরা আমাদের ধরতে পারবে না। কিন্তু সামনে তো আরও একটা ক্যাম্প আছে। ওই ক্যাম্পের থেকেও 3টে বিমান আমাদের দিকে আসতেছে। ভরসা রাখো আমার উপরে। কি করব বলো? নিজেদের দেশের লোকেরা মারতে চাইছে, দেশের বাইরে গেলে ওই দেশের লোকেরা মারবে। বললাম তো ভরসা রাখো আমার উপরে। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার শরীরে আমি একটা আঁচড়ও পড়তে দেব না। কথাটা শুনে ইরা আকাশকে জড়িয়ে ধরে। এইদিকে আকাশ পেছনে 2টা বিমান আর সামনে 3টা বিমান আসতেছে। এইদিকে আকাশ ওর বিমানকে পুরো অটো সিস্টেম করে দিয়েছে, মানে ওর পুরো বিমান পাখার মতো ঘুরতে থাকে, শুধু ওরা দুজন বাদে। এইদিকে সাথে বুলেট আর কিছু রকেটও টার্গেট করে মারে। এতে 2টা ধ্বংস করে দেয়, বাকি একটা ওখান থেকে পালায়। সামনে যাওয়াটা আর ঠিক হবে না। ঠিক বলেছিস। আর 10 মিনিট পরে ওরা বর্ডার ক্রস করবে, আমরা ওদের কাছে যেতেও পারবো না। ঠিক বলেছিস। আর সামনে গেলে উল্টো আমাদেরই মরতে হবে। সেজন্য ওরা দুজন চলে যায়। আকাশ তো বাংলাদেশের দিকে যাচ্ছে তখন। স্যার, একটা ইন্ডিয়ান ফাইটার জেট এদিকে আসতেছে। আসতে দাও ওদের। কি বলছেন স্যার? ঠিক বলেছি। আশেপাশে সব বিমান কমান্ডারদের বলে দাও কেউ যেন ওই বিমানে আক্রমণ না করে। তাড়াতাড়ি করো। এইদিকে ওই জায়গায় বাকি বিমান বাহিনী তো প্রস্তুত হয়ে আছে। বর্ডার ক্রস করার সাথে সাথে ওরা মিসাইল হামলা করবে, সেজন্য ওরাও প্রস্তুত। কিন্তু হেডকোয়ার্টার থেকে নিষেধ আসাতে ওরা সরে যায়। আর 2 মিনিট পরে আমরা বর্ডার ক্রস করব। আমার তো ভয় করছে। আমি আছি, তোমাকে সব বিপদ থেকে বাঁচাবো আমি। এরা আবার আমাদের মেরে ফেলবে না তো? বললাম তো কিছুই হবে না, একটু ভরসা রাখো আমার উপরে। কিছুক্ষণের মধ্যে ওরা বর্ডার ক্রস করে। এতে ওই জায়গার আশেপাশে সাইরেন বাজতে থাকে। এইদিকে এটা কি হলো? আমরাও তাই ভাবছি। ওর উপরে বাংলাদেশ থেকে কোনো ফাইটার বিমানে আক্রমণ করছে না। কিন্তু সাইরেন তো বাজতেছে। ওটাই তো ভাবছি, তাহলে এরকম হচ্ছে কেন? এইদিকে ইন্ডিয়ার বিমান দেখে সবাই মোটামুটি কিছুটা ভয় পায়। কিছুক্ষণ পরে আকাশ ইরাকে নিয়ে বিমান বাহিনী হেডকোয়ার্টারে এসে নামে। আশেপাশে অনেক বিমান সেনা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আসে। আকাশ ওখান থেকে বের হয়। ওর মুখটা দেখে ওখানে থাকা সব সেনা বন্দুক নামিয়ে নেয়। ওদের বড় স্যারও চলে এসেছে। আকাশ, তুমি এসেছো? তোমার কিছু হয়নি তো? না স্যার, আমি ঠিক আছি। বলে চলো ভেতরে যাই। 1 মিনিট স্যার। বিমানের ভেতরে এসে ইরাকে বের করে। আকাশের সাথে যে কোনো মেয়ে থাকবে তা ওনারা ভাবতেই পারেনি। আকাশ, এই মেয়ে কে? ও আমার হবু বউ, আমরা বিয়ে করব। কিন্তু তুমি তো ইন্ডিয়ায় ছিলে আর সরাসরি ওখান থেকেই ফিরছো, তাহলে ওকে ফেলে কি করে? ওর নাম ইরা চৌধুরী, ইন্ডিয়ার বিমান বাহিনীর ক্যাম্পের একজন ডক্টর। কথাটা বলে বাকি সেনারা ইরার দিকে বন্দুক তাক করে। এতে ইরা তো ভয়ে আকাশকে জড়িয়ে ধরে। তোমাদের বন্দুক নামাতে বলেছি আমি। কেউ বন্দুক নামাচ্ছে না। কথাটা কি কানে যায় না তোমাদের? সরি স্যার, আমরা আপনার দিকে নয়, ওই মেয়ের দিকে বন্দুক ধরেছি। ও একজন শত্রু পক্ষের লোক, ওনাকে এভাবে ছেড়ে দিতে পারি?
কথাটা শুনে ওই অফিসারের কলার চেপে ধরে। রাগে আকাশের চোখ লাল হয়ে যায়, সাথে এতটাই ভয়ঙ্কর দেখাচ্ছে বাকি অফিসার ভয়ে তো বন্দুক নামিয়ে নেয়। আমি এক কথা বারবার বলি না, ও শরীরে যদি একটা ফুলের টোকাও লাগে তাহলে আমি কিন্তু ওকে ছেড়ে কথা বলবো না। আর স্যার, এদের সাবধান করে দেবেন। এই, তোমরা নিজেদের কাজে যাও। আকাশ, তুমি শান্ত হও। কিভাবে শান্ত হব আমি? আমারই সামনে আমারই হবু বউয়ের দিকে ওরা বন্দুক তাক করে রেখেছে। তুমি আমার সাথে আসো, বাকি কাহিনী আমি রুমে এসে শুনবো। ঠিক আছে, চলুন। এরা আমার হাত ধরে রাখো, ভয় পেও না, আমি আছি তোমার পাশে। ইরা তো ভয়ে আছে, আবার কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। এর সব কিছুই ইরার অজানা। ওরা স্যারের রুমে আসে। তাহলে এখন বলো পুরো কাহিনী কি? আকাশ একটা একটা করে কাহিনী বলতে থাকে। সে সব কাহিনী তো আপনারা জানেন, আকাশের স্যারও জানে, তবে পুরো কাহিনী জানে না। সেজন্য বাকি কাহিনী ওনাকে বলো। ভয় পেও না, তুমি যদি আকাশের বন্ধুও হতে তাও তোমার ক্ষতি হতে দিব না। অথচ সেখানে তুমি ওর হবু বউ। আকাশ, ওকে নিয়ে তুমি বাসায় যাও। ও এখন অনেক কিছুই বুঝতে পারছে না, সেজন্য ওকে সবটা বুঝিয়ে বলো আস্তে আস্তে। হ্যাঁ ইরা, চলো তাহলে। প্রথমে ইরাকে নিয়ে শপিং মলে আসে। অনেক ড্রেস আর কিছু শাড়ি, বাকি কিছু জিনিস কিনে নিয়ে বাসায় নিয়ে আসে। এত বড় একটা কার? এটা আমার বাড়ি। ফাজলামো করো না। তুমি থাকো ইন্ডিয়ায়, তাহলে এই দেশে তোমার বাড়ি আসবে কি করে? তুমি ফ্রেশ হয়ে আসো, আমরা খাবার খেয়ে তারপর তোমাকে সব ঘটনা আমি বলবো। ঠিক আছে, যাচ্ছি তাহলে। ইরা ফ্রেশ হতে চলে যায়। আকাশ নিচে নামে, তারপর ওরা নাস্তা শেষ করে নেয়। ইরাকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাতে থাকে। তারপর এখন চলো তোমাকে পুরো কাহিনী বলি। বলো। তোমার কি কি কাহিনী জানা লাগবে তা বলো। তোমার নাম, পরিচয়, আমাদের দেশে কিভাবে এলে, আর এখানে তোমাকে এরা কি করে চেনে, এগুলো বলো আমাকে। আমার নাম পারভেজ হোসেন আকাশ, আমি থাকি বাংলাদেশে। কিন্তু জাভার স্যার যে বলল তুমি আমাদের দেশের। ওটা তো ভুল ছিল। আচ্ছা, তুমি কি নতুন স্মৃতি হারিয়ে ফেলোনি তো? আসলে আমি স্মৃতি হারানোর নাটক করেছি। কিন্তু কেন? যেদিন তুমি আমার চিকিৎসা করছিলে সেদিন তোমাদের ওখানে একটা বিমান ক্যাম্পে কেউ হামলা করেছিল। ওটার সাথে তোমার সম্পর্ক কি ছিল? কেননা ওই হামলা আমি করেছিলাম। কি বলছো এসব? তুমি কেন হামলা করলে? তার কারণ তোমাকে জানতে হবে না। আমি চাইলে ওখান থেকে পালাতে পারতাম, কিন্তু আমি যে বিমানে করে হামলা করেছিলাম ওই বিমানের তেল শেষ হয়ে গিয়েছিল, যা আমাদের দেশের একটা সৈন্য আমার ওপরে প্রতিশোধ নেওয়ার জন্য এরকমটা করে। তার মানে তুমি বাঁচার জন্য নিজেকে আঘাত করেছো আর স্মৃতি হারানোর নাটক করেছো? এছাড়া কিছু করার ছিল না, কেননা আমি ওই ক্যাম্পে নেমে তেল খোঁজার চেষ্টা করেছি, কিন্তু এমনভাবে সবটা ধ্বংস করেছি যে তেলের কোনো সন্ধানই পাইনি। ওইদিকে তোমার দেশে সেনাদের আসার শব্দ শুনলাম, সেজন্য আমার বিমানটা নষ্ট করে দিয়েছিলাম, যা একটু আঘাত আমারও হয়। তাই তুমি এরকম নাটক করেছো? যদি আমার পরিচয় জেনে যেত তাহলে কিন্তু একটা সমস্যা হতো, তাহলে আমার দেশ একটা ঝামেলায় পড়তো। তুমি এত কিছু করেছো? আমি তো সে কবেই চলে আসতাম। তাহলে আসোনি কেন? তোমার জন্য থেকে গিয়েছি। আমার জন্য কেন? আসলে তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম আমি, সেজন্য তোমার মন জয় করার জন্য ওখানে পড়ে থাকি। ভেবেছিলাম তখন তোমাকে আস্তে আস্তে সবটা বলবো, এরপর যদি তুমি রাজি হও তোমাকে নিয়ে এই দেশে চলে আসবো। শেষমেশ তো চলে আসতেই হলো। নিজের বাবা মাকে হারিয়েছি, তবে আমি তোমাকে হারাতে চাই না। চিন্তা করো না, আমি তোমারই আছি আর তোমারই থাকবো। তোমার দেশে যদি আমাকে বের করে দেয়? বললাম তো, আমি বেঁচে থাকা অবস্থায় কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না।
কালকেই আমরা বিয়ে করে নেব। ঠিক আছে। পরের দিন অমর আর আকাশের স্যার সহ এসে সাক্ষী দিয়ে বিয়ে পড়িয়ে দেয়। আকাশ, বিশ্বাস করো, তোমার জায়গায় যদি অন্য কেউ আজকে এইভাবে ওই দেশের কোনো মেয়েকে নিয়ে আসতো না, তাহলে আমি ওদের দুজনকেই মেরে ফেলতাম। শুধু তুমি বলে আমি কিছুই করিনি। কিন্তু কিন্তু কি স্যার? ওই দেশের বিমান কমান্ডার তো ইরা আর আকাশকে মেরে ফেলার জন্য আমার দেশের কাছে চিঠি পাঠায়। তাছাড়া ওরা তো জানে না আকাশ এই দেশের। কিন্তু ইরাকে নিয়ে কি করবে? একটা কাজ করলে হয় না? ওর জন্য যত তাড়াতাড়ি পারেন ভোটার কার্ড আর পাসপোর্ট বানিয়ে ফেলবো এই দেশের। তাহলে কোনো সমস্যা হলে আমি এইগুলো দেখাতে পারবো। এত ঝামেলায় থাকতে হবে? কোনো ঝামেলা না, তুমি বাসায় থাকবে। আমি এই সব কিছু 1 সপ্তাহে তৈরি করে ফেলবো। এরপর আর কোনো সমস্যা হবে না। চলো আমরা বাসায় যাই। ঠিক আছে, চলো। স্যার, আমরা তাহলে আসি। ওরা বাসায় আসে। এদিকে হিয়া আর টিনা আকাশ আর ইরার এই ঘটনাটা জেনে যায়। ইরাকে অনেকবার কল দেয় কিন্তু ফোন বন্ধ। এদিকে আকাশ ইরাকে নিয়ে বাসায় ফিরে। ভয় পেও না, আমি তো আছি। ইরা আবারও জড়িয়ে ধরে আকাশকে। আমার বান্ধবীদের সাথে কথা বলা যাবে কি? কিন্তু ওদের নাম্বার তো আমার কাছে নেই। সমস্যা নেই, ফেসবুকে ওদের মেসেজ করে নিচ্ছি, তাহলে ওরা উত্তর দিয়ে দেবে। একে একে দুজনকে মেসেজ পাঠায়। ওরা মেসেজের রিপ্লাই প্রায় 1 ঘন্টা পরে পাঠায়। তারপর ইরা ওদের দুজনের সাথে কথা বলতে থাকে। একে একে 3 জনে কথা বলা শেষ হলে, এই নাও ফোন। আচ্ছা, আজকে তো আমাদের বাসর রাত, তার রুম কি সাজাবে না? তুমি বললে তো সাজাবো। এটা বলার কি আছে বলো? আচ্ছা, আমি সবটা অ্যারেঞ্জ করছি। তোমাকেও তো বউ সাজাতে হবে। আমাকে দেখে কি বউ বলে মনে হচ্ছে না? হচ্ছে, তবে পুরোপুরি না। 4 ঘন্টার মধ্যে সবকিছু ওরা তৈরি করে ফেলে। রাত তখন 11টা। ওরা দুজনে রুমে শুয়ে আছে। তারপর নিজেদের মধ্যে আলাপ আর গল্প করতে করতে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ইরা নাস্তা বানিয়ে নেয়। অন্যদিকে, স্যার, কোনো খোঁজ কি পেলেন? ওরা তো বাংলাদেশে গেল, এটা শিওর। বর্ডার ক্রস করার সাথে সাথে ওরা নিজেদের পজিশন হাইড করে দিবে। সেটা আমিও জানি। নেতাদের অনেক প্রেশার পড়েছে, কি করব কিছু মাথায় ঢুকছে না। আমাদের এরকমটা করা ঠিক হয়নি। এছাড়া কি করব? ওরা অর্ডার ভঙ্গ করে এরকম কাজ করেছে, এতে তো কিছু করার নেই। তবে চিন্তা করো না, ওদের দেখতে পেলেই ওরা আমাদের হাতে তুলে দিবে ওদের। স্যার, আমি একটা তথ্য জানতে পেরেছি। কি তথ্য বলো? আমি যদি ভুল না করি, এরা বান্ধবী আছে 2 জন। ওদের যদি কিছু জিজ্ঞেস করতে পারি তাহলে কিছু তো জানা যাবে। তাহলে ওদের খুঁজে বের করো আর জিজ্ঞাসা করে দেখো। ঠিক আছে স্যার। এরপর এরা খোঁজ নিতে বেরিয়ে পড়ে। অন্যদিকে, এই আকাশ, ওঠো। আর একটু ঘুমোতে দাও। সকাল 10টা বাজে। তো কি হয়েছে? এত সকাল সকাল আমি উঠি না। এখন থেকে উঠতে হবে। যদি না উঠি? তাহলে এই যে হাতে পানি দেখছো, সব পানি ঢেলে দেব। এই না না, উঠছি। এই তো লক্ষ্মীটি। কথাটা বলে আকাশের কপালে একটা চুমু দেয়। এতে আকাশও সে সুযোগে জড়িয়ে ধরে। এখন না, তরকারি পুড়ে যাবে, তুমি তাড়াতাড়ি করো, আমি নাস্তা দিচ্ছি। কিছুক্ষণ পরে দুজনে নাস্তা করে নেয়। তারপর, তুমি রেডি হয়ে নাও। আমি কেন রেডি হব? তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো। 20 মিনিট সময় দাও। ঘোড়ার কথা শুনে ইরা অনেক খুশি হয়ে যায়। তারপর ইরাকে নিয়ে কয়েকটা পার্কে এনে ঘোরাতে থাকে। ঘোরানো শেষ হলে দুপুরের রেস্টুরেন্টে ওরা খেয়ে আবারও একটা পার্কে আসে। আকাশের কাঁধে মাথা রেখে বসে আছে, সাথে গল্প করতেছে। তখন কিছু ছেলে ওদের দেখে সামনে আসে। কোথায় কি হচ্ছে? এটা একটা লেকের পাড়ে, এখানে এইসব চলবে না। কাঁধেই তো মাথা রেখেছে, এখানে খারাপের কি আছে? ও
ও শালা, ওকে তো মেরে নিয়ে ঘুরছিস, আবার বড় বড় কথা বলছিস। তোরা দেখে মানুষ হবি না। তো তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? তুই জানিস আমি কে? তোদের মতো কিছু ছেলেরাই একটাই সমস্যা, কিছু থেকে কিছু হলেই বাবার টেনে নিয়ে আসে। আচ্ছা, তোর মা কি তোকে বলেনি তোর বাবাকে? এভাবে পাবলিক প্লেসে যদি এরকম বাবাকে বাবাকে এরকম করিস, তাহলে লোকজন কি বলবে? তোরা মাত্র 5 জন, তাও এরকম বাহাদুরি। কথাটা শুনে ছেলেটি একটা পিস্তল বের করে। এর চেয়ে বড় বড় বোমা আমি অন্যের দিকে ছুঁড়ে ফেলি, আর তুই আমাকে এই পিস্তলের ভয় দেখাচ্ছিস? কথাটা বলে ইরার দিকে আসতে যাবে আকাশ ওই ছেলেটির গলায় একটা ঘুষি মারে। এতে মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। বাকিরা এটা দেখে একটু ভয় পায় আর ওখান থেকে পালিয়ে যায়। আকাশ আরেকটা ঘুষি মারতে যাবে, তখনই ইরা, থাক আর মেরো না, এমনিতে ওর শিক্ষা হয়েছে। চলো এখান থেকে যাই। এরপর ওরা তো চলে আসে। অন্যদিকে রনি আর রবি হিয়া আর টিনার বাসায় আসে, তবে দুজন দুজনের বাসায় যায়। মিস টিনা, জি বলুন। ইরার সাথে যোগাযোগ হয়েছে কি? যোগাযোগ তো হয়নি, 2 দিন ধরে ওর ফোনও বন্ধ। ওর বাসায় গিয়েছিলাম, তখন জানতে পারলাম ওর বাবা মা দুজনকেই কারা যেন মেরে ফেলেছে। তা ইরা এখন কোথায় আছে সেটা আপনারা জানেন না? না স্যার। অন্যদিকে রনি হিয়াকে জিজ্ঞেস করতে থাকে। কিছুটা সময় যাওয়ার পরে, দেখুন, যদি আপনারা সবটা বলে দেন তাহলে এতে ইরার জন্য ভালো হবে, কেননা নয়তো ইরাকে এদেশ থেকেও ভ্যানিশ করে দেওয়া হবে। আচ্ছা, এরা কি এমন দোষ করলো সেটা তো বলেন। ওই ছেলের সাথে দেশ ছেড়ে পালিয়েছে, সাথে এখানকার একজন রাজনৈতিক লোকের ছেলের বাড়িতে আর অফিসে বোমা মেরে সব ধ্বংস করে দিয়েছে। ওর বাবা মাকে যখন মেরেছে তখন ও কি এমনি এমনি আর ছেড়ে দিবে নাকি? তারপর আমরা তো আসি। আমি যতদূর জানি এরা আপনাদের থেকেও সাহায্য চেয়েছিল, কিন্তু আপনারা ওকে কোনো সাহায্য করেননি, তাই বাধ্য হয়ে ওকে এই কাজটা করতে হয়েছে। তাহলে আপনি কিছু জানেন না, তাই তো? জি হ্যাঁ। এইদিকে আকাশ ইরার জন্য সবকিছু রেডি করতে থাকে। 7 দিন পরে, ইরা, এই নাও তোমার ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট। এখন থেকে তুমি এই দেশেরই নাগরিক। আর কোনো ভয় নেই তো? কোনো ভয় নেই, যদিও ভয় থাকে আমি তো আছি। আচ্ছা শোনো, আমার বান্ধবীর বাসায় সেনারা বারবার এসে জিজ্ঞেস করতেছে, ওরা আর কত মিথ্যে বলবে বলো? ওদের বলো সত্যিটা বলে দেওয়ার জন্য। ঠিক আছে, বলে দিব। তবে আমি যেভাবে বলবো সেভাবেই যেন বলে সবটা। ঠিক আছে, বলো কি বলতে হবে। আকাশ ইরাকে কিছু কিছু কথা শিখিয়ে দেয়, যা আপনারা হিয়া আর টিনার কাছে শুনে নেবেন। ইরা পরে ওদের সবটা বলে দেয়, কিভাবে কি বলতে হবে না হবে। পরের দিন হিয়া আর টিনা আসে বিমান বাহিনী ক্যাম্পে। স্যার আসবো কি? এসেছি আপনাকে কিছু কথা বলতে। কি কথা বলো আমাকে? স্যার, ইরা কল করেছিল আমাদের। কি বলছিল? ও এখন বাংলাদেশে আছে, আর যে ছেলেটা ওর সাথে ছিল ওই ছেলেকে বিয়ে করেছে। ওরা তাহলে লুকিয়ে আছে বাংলাদেশে? লুকিয়ে আছে কিনা জানি না। আর কোনো তথ্য কি আছে? না স্যার। ঠিক আছে, যাও তোমরা। এরা দুজন চলে যায়। অন্যদিকে আকাশ ইরাকে নিয়ে ওর ক্যাম্পে আসে। সেখানেও অমন আকাশকে দেখে। স্যার, আপনি এখানে? সার্ভার রুমে চলো। জি চলো। ইরা, তুমিও আসো আমার সাথে। আমাকে কি ঢুকতে দেবে? ভুলে যেও না তুমি আমার বিবাহিতা স্ত্রী। আমার সাথে ওখানে যাবে, আর তোমাকে বাধা দেবে এরকম সাহস কারো হয়নি। ওরা ভেতরে আসে। তারপর কয়েকটা ম্যাপ ওরা দেখতে থাকে। ম্যাপগুলো দেখার পরে, আমরা 2 দিনের মধ্যে এই জায়গা আক্রমণ করব। কিন্তু এই জায়গা তো একদম ছোট। তো কি হয়েছে, এক এক করে আক্রমণ করতে হবে। আচ্ছা, আমাদের দেশেই কোনো আক্রমণ করলে
সে কাহিনী তো বললে না তোমাকে। সে 20 বছর আগের কথা। কি হয়েছিল তখন? আমার বাবা একবার তোমাদের দেশে গিয়েছিল বেড়াতে। সেখানে যাওয়ার 2 দিন পরেই তোমাদের ওখানে কারা যেন বোমা রেখে দেয় কয়েকটা জায়গায়। এতে তোমার দেশে প্রশাসনের লোকেরা আবার বাবাকে দায়ী করে, বলে আমার বাবাই নাকি এই কাজটা করেছে। কিন্তু এর কোনো প্রমাণ ওনারা করতে পেরেছে কি? না করেই তোমার কি মনে হয় না তুমি ওই দেশের হয়েও ওরা তোমাকে মারার জন্য এরকম কিছু করেছে? সেখানে বাকিটা আর কি বলবো বলো? কথাটা তো ঠিকই বলেছ, কিন্তু পরে যদি ঝামেলা হয়? এমনিতে এরপরে তোমার দেশের লোকেরা অনেক মন্তব্য করেছিল, এতে এই দেশটা অনেক খারাপ নজরে দেখতো। আচ্ছা, যাই করো না কেন, সুস্থভাবে সবটা করে নাও। চিন্তা করো না, ওই দেশের কাছে যাব আর এই নিয়ে কথা বলবো, দেখি ওরা নিজেদের ভুল স্বীকার করে কিনা। আচ্ছা, যা ভালো মনে হয় করো। তবে কাল তোমাকে নিয়ে আমি ওই দেশের ওই ক্যাম্পে যাব। আমার তো ভয় হচ্ছে। চিন্তা করো না, আমি সবটা গুছিয়েই তারপর রওনা দেব। সেটা কিভাবে? কালকেই দেখতে পারবে। পরের দিন ইরাও রেডি হয়ে নেয়। তারপর আকাশ ওই দেশের ওই ফাইটার জেট নিয়ে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে ওর স্যার আর অমরকে সবটা বুঝিয়ে দেয়, কিভাবে কি করতে হবে না হবে সবটা ওদের বলতে থাকে। সবটা ওরা শোনার পরে, যদি কোনো বিপদ হয় আমাকে জানাবে, আমি ব্রেকআপ টিম পাঠাবো। তবে তোমার জন্য 5টা ফাইটার জেট আমি বর্ডারের ওখানে অপেক্ষা করতে বলবো। তোমার সিগন্যাল পেলেই ওরা 10 মিনিটে তোমার কাছে পৌঁছে যাবে। চলে স্যার। ইরা, ওঠো তাহলে। ওরা ওই বিমান করে চলে আসে ওই বিমান বাহিনী ক্যাম্পে। নিচে নামার পরে চারদিক থেকে সেনারা ওদের ঘিরে দাঁড়ায়। দেখো আকাশ, তুমি এখানে কেন ফিরে এসেছো তা আমরা জানি না, তবে আমরা চাইবো তুমি নিচে নেমে আমাদের সাথে কথা বলো। জাফর স্যারকে এখানে আসতে বলো, ওরা কি যা বলার বলবো আমি। 10 মিনিট পরে ওখানে জাফর ইকবাল আসে। উনি এসে কথা বলতে থাকে। কি জন্য এসেছো আমাকে তো বলো। এসেছি একটা ছোট কাজ নিয়ে। কিরকম কাজ? আকাশ ওনাদের আকাশের বাবার সাথে ঘটে যাওয়া এই কাহিনী বলে। এটা শোনার পরে, যদি এরকমটা না করি তাহলে আপনাদের ওই ক্যাম্পে আক্রমণ করা ছাড়া আর কোনো উপায়ও থাকবে না। তোমার সাহস তো কম না। যদি কম সাহস হতো তাহলে তো এখানে এভাবে আসতাম না। ওটা দেখেই তো অবাক হচ্ছি আমি। এখন বলুন কাজটা করবেন কিনা। ঠিক আছে, আমি এখনই সেই কাজটা করে দিচ্ছি। তাহলে তাড়াতাড়ি করুন। জাফর কাজটা করে দেয়। আকাশের বাবার নামে এতদিনে মিথ্যে কাহিনী সবাইকে জানানো হয়েছিল। সে কাহিনী মিথ্যে বলে সে কাহিনী সমাপ্তি ঘটায়। সত্যি আপনাদের কি বলেছে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। তাহলে ভালো থাকবেন, চলি স্যার। তুমি তো চলে যাবে, কিন্তু ইরাকে যে রেখে যেতে হবে। ইরা আমার বিবাহিতা স্ত্রী, ওকে কিভাবে রেখে যাব? ও কি জানতো না তুমি অন্য দেশের? ইরা এসব ব্যাপারে কিছুই জানতো না। তাছাড়া আপনি নিজেই তো তখন ইরাকে বলেছিলেন ও যেন আমাকে বিয়ে করে। তাহলে এখন যখন করেছে তখন এত কথা কিসের? জাফর ইকবাল চুপ হয়ে যায়, কি বলবে বুঝতে পারছে না। তাহলে আজ থেকে তোমার সাথে আমার কোনো শত্রুতা থাকলো না। যদি কখনো আমাকে আপনাদের প্রয়োজন পড়ে তাহলে জানাবেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তোমার কথায় খুশি হয়েছি আমি। তুমি তাহলে এখন আসতে পারো। এদিকে আকাশ বিমান উড়ানোর আগে এদের রাডারের শত্রুপক্ষ আসার খবর পাওয়া যায়। কোন দিক দিয়ে আসছে? ওরা তো শত্রুপক্ষের বিমান, কিন্তু ওরা এখানে কেন হামলা করবে? আচ্ছা, চিন্তা করবেন না, আমি আপনাদের সাহায্য করব। ইরা, তুমি তাহলে নেমে যাও। আকাশ ইরার হাতটা শক্ত করে ধরে, তারপর ওর স্যারকে সবটা বলে। উনি শোনার পরে, ওদের সাহায্য করাটা কি ঠিক হবে? যদি এদের সাহায্য না করি আমি, তাহলে এরা যে আক্রমণ করবে এতে তো এদেশের মুসলমান যারা আছে ওদের অনেকে তো বাঁচবে না।
সেখানে আমি দেখবো কি করে? ঠিক আছে, যাই করিও সাবধানে করিও। কোনোভাবে ওরা যেন বুঝতে না পারে বাংলাদেশের কোনো লোক এখানে আছে। চিন্তা করবেন না, আমি এদের ফাইটার জেট ইউজ করব। ঠিক আছে, সাবধানে থেকো। রবি, রনি, তোমরা তাহলে প্রস্তুত তো? আমরা প্রস্তুত। সত্যি এভাবে আপনি আমাদের পাশে থাকবেন আমরা কখনো কল্পনা করিনি। চলো তাহলে। ইরা, ভয় পেও না তুমি। তুমি থাকতে কিসের ভয় আমার? এরপর শুরু হয় শত্রুপক্ষের ওপরে হামলা করার পালা। 2 ঘন্টা যুদ্ধ করার পরে ওদের পরাজিত করতে পেরেছে। এতে জাফরও খুশি হয়। কিছুক্ষণের মধ্যে ওরা ক্যাম্পে ফিরে আসে। আজকে তাহলে চলি আমি, যদি কখনো দরকার পড়ে আমাকে জানাবেন। সত্যি তুমি সাহায্য না করলে তো। চলি তাহলে। তবে একটা কথা, ইরাকে নিয়ে যে কথাটা বলেছেন ওটা তুলে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। এখন আমি চলি তাহলে। আচ্ছা শোনো, এসেছি যখন তখন বাবা মা কবর একবার দেখে আসি, সাথে হিয়া আর টিয়ার সাথে দেখা করে আসি। কথাটা শুনে আকাশ কিছু বলতে যাবে তার আগে। চিন্তা করো না, রবি আর রনি দুজনেই আপনাদের সাথে যাবে। আপনাদের কোনো অসুবিধা হবে না। আকাশ, তোমার যখন ইচ্ছে আমাকে দেশে আসতে পারো। আমার পক্ষ থেকে তোমার জন্য ফুল সাপোর্ট পাবে। ধন্যবাদ স্যার আপনাকে। ওখান থেকে প্রথমে কবর জিয়ারত করে, তারপর হিয়া আর টিনার সাথে কথা বলে। এরপর সন্ধে হতে আকাশ ইরাকে নিয়ে বাংলাদেশের দিকে রওনা হয়। ওখানে আসার পরে সব সমস্যার সমাধান করা হয়ে গেল। এখন কি করবে? কি আর করব, কয়েকটা দিন ছুটি নিয়ে বাসায় রেস্ট করব। ঠিক আছে, যাও তাহলে। ইরাকে নিয়ে বাসায় ফিরে আসে। তবে ইরা আজকে অনেক খুশি হয়, কেননা ও তো ভেবেছিল কখন ওর দেশে ফিরে যেতে পারবে না। আকাশ, তোমাকে যে কথাটা বলবো বলেও বলা হয়নি। কোনো কথা স্যার? তুমি যখন হামলা করার জন্য চলে গিয়েছো, তখন তোমার তেলের ওখানে যে ছেলে ঝামেলা করেছিল ওকে তো ধরেছি, কিন্তু যার কোথায় এই কাজটা করেছে তাকে এখনো ধরতে পারিনি। আচ্ছা চলুন ওর কাছে যাই। কিছুক্ষণ পরে ওর কাছে আসে। তারপর অনেক জিজ্ঞেস করার পরে নাম বলে। উনি তো আমাদের দেশে একজন মন্ত্রী হয়। সেটাই তো দেখছি। এখন তাহলে কি করবে ভাবতেছো? কিছু একটা তো করতে হবে। এভাবে আমরা জীবন নিয়ে ছিনিমিনি খেলতে তো দিতে পারি না। তবে যাই করবে আনঅফিসিয়ালি ভাবে করবে, কেননা সে একজন মন্ত্রী। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কালকেই আমি ওই মন্ত্রীর ব্যবস্থা করব। ঠিক আছে, তাই করিও। তবে কোনো প্রমাণ যেন না থাকে। ওইসব নিয়ে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না স্যার। তাহলে ওমরকেও সাথে নিয়ে যাও। 2 দিন ধরে আকাশ অমরকে সাথে নিয়ে মন্ত্রীর ব্যাপারে সব কিছু খোঁজ খবর নিতে থাকে। খোঁজ খবর নেওয়া হয়ে এলে তাহলে আজকে ওই মন্ত্রী এই জায়গায় যাবে, পথেই ওর খেলা শেষ করে দেব। ঠিক আছে। পরের দিন মন্ত্রী বের হয় ওনার কাছে। সেই জন্য ওকে ফলো করতে করতে একটা বাগান বাড়িতে আসে। তারপর ওখানে আশেপাশে সবটা দেখতে থাকে। কিছুক্ষণ পরে, স্যার এখন কি করব? হাতিয়ার তো এনেছি। তাই এনেছি। এমনিতে বাঁচিয়ে রাখবে। কিন্তু কেন স্যার? আমাকে কেন মারতে চেয়েছে সে কারণটা তো আমাকে জানতে হবে। অমর চলুন তাহলে এবার ভিতরে যাই। ভেতরে এসে দেখে 3 জন লোকের সাথে মন্ত্রী হিরোইন ড্রিল করছে। সেজন্য তোমরা কারা? আমরা কারা সেটা জেনে আপনার কোনো কাজ নেই। তার আগে এটা বলুন, আমাকে কেন মারতে চেয়েছেন? তুমি কে? আমি কেন তোমাকে মারতে চাইবো? উইং কমান্ডারের দায়িত্ব ছিল সে। এবার মনে পড়েছে, কিন্তু সে ছেলের সাথে তোমার কি সম্পর্ক? সম্পর্ক তো আছে, কেননা আমি সে ব্যক্তি। আচ্ছা এটা বল, আমাকে কেন মারতে চেয়েছিস? তুই একবার আমার মাল পুলিশের হাতে তুলে দিয়েছিস। এটা তো তাও 5 মাস আগের ঘটনা। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোর লোকেরা আমার বাইকে এসে ধাক্কা দেয়। এরপর জরিমানা তো দিলই না, উল্টো আমাকে মারতে আসে। আমি কি ছেড়ে দেবার ছেলে নাকি? অনেকে মেরে পুলিশের হাতে তুলে দেই।
কিন্তু ওই গাড়িতে যে হিরোইন ছিল তা আমি জানতাম না। তাহলে কি এই জন্য তুই আমাকে মারতে চেয়েছিস? একেবারে ঠিক ধরেছিস। তারপর আমি তোর ব্যাপারে খোঁজ নেই, এরপর আমি এই প্ল্যানটা করি। তাহলে সব নষ্টের মূলে তুই ছিলি? ভুলে যাস না আমি একজন মন্ত্রী, সম্মান দিয়ে কথা বলবি। ওমর আসছে, আমার সম্মানিত লোক। ওকে যে এখন মেরে ফেলবো ওর কোনো খবর নেই। সে এসেছে সম্মান খুঁজতে। ঠিক বলেছেন, এর তো সম্মান পাওয়ার কোনো যোগ্যতাই নেই। এখানে তো 5 জন আছে, 5 জনকে উপরে পাঠিয়ে দিই। দেরি করছেন কেন? পাঠিয়ে দিন। 1 মিনিটে ওদের মেরে সব প্রমাণ নষ্ট করে চলে আসে ওখান থেকে। এরপর যে যার বাসায়। এতক্ষণে তোমার আসার সময় হলো? তো কি করব? আমাদের ছেলেকে যে তোমার মতো একজন উইংস কমান্ডো বানাতে হবে, সে খেয়াল আছে কি? এখনো তো তোমার পেটে বাচ্চা আসলো না, আর তুমি এতদূর পর্যন্ত ভেবে নিয়েছো? তুমি চাইছো না বললেই তো বাচ্চা আসছে না। তাহলে আজ থেকে ট্রাই করব। সেটাই করিও। তাহলে ও যখন বড় হবে তখন আমি ওকে তোমার মতো একজন উইংস কমান্ডো বানাবো। বলেই আকাশকে জড়িয়ে ধরে। আর এখানেই গল্পটার কাহিনী শেষ হলো। তবে একটা কথা, এখানে কিন্তু কোনো দেশকে ছোট করে কোনো কাহিনী কিন্তু লেখা হয়নি। সেজন্য কেউ নিজ নিজ দেশের জন্য ঝামেলা করবেন না, কেননা এটা শুধুমাত্র একটা গল্প। সেজন্য সবাই ভালো থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের কেমন লাগলো গল্পটি সেটা কমেন্ট করে জানাবেন। এছাড়া এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।